তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও তো আমার ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভয়েস তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমরা ভেক্টরের সপ্তম ক্লাসটা করব। তো তোমাদের রেজাল্ট পরবর্তী প্রথম ক্লাস আজকে। তাহলে তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিছে, সবাই মোটামুটি রেজাল্ট পেয়ে গেছো। তো আশা করতেছি তোমাদের সবার রেজাল্ট ভালো হয়েছে, আশানুরূপ রেজাল্ট তোমরা করতে পারছো। তো যদি কারো রেজাল্ট কোনোভাবে একটু খারাপ হয়, কোনো একটা দুইটা সাবজেক্টে যদি প্লাস ছুটে যায় বা যদি খুবই খারাপ হয়ে থাকে আসলে, তাহলে ঘুরে দাঁড়াইতে হবে সামনে। সামনে ঘুরে দাঁড়াইতে হবে, তোমার এইচএসসিতে খুব ভালো একটা রেজাল্ট করে দেখাই দিতে হবে। একটা জিনিস তুমি বিশ্বাস করবা যে তুমি যদি পরিশ্রম ঠিকঠাক ওয়েতে করো তাহলে কিন্তু তুমি একটা ভালো জায়গা চান্স পাইতে পারবা। তো নর্মালি আমাদের একাডেমিক এইচএসসির যে পড়াশোনাটা, সেটাই আসলে আমরা টার্গেটের সামনে যেটাই রাখি, ধরো বুয়েট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, যেটাই আমরা টার্গেট রাখি সামনে। তো এইটা অ্যাচিভ করতে আসলে আমাদের এইচএসসির যে সিলেবাসটা, এইটাকে খুব ভালো করে আয়ত্ত করা দরকার। তো ওই পরিশ্রমটা এখন থেকে করবা। ধরো আমি এমনও স্টুডেন্ট আছে ধরো এ পাওয়া বা এসএসসিতে 3 পয়েন্ট সামথিং পাওয়া, সে কিন্তু এইচএসসিতে গিয়ে বুয়েটে পড়তেছে, এরকম উদাহরণও কিন্তু আছে। ঠিক আছে, এরকমও উদাহরণ কিন্তু আছে। তোমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন গ্রুপগুলাতে এরকম পোস্ট দেখতে পারবা যে আমার ভাইয়া এসএসসিতে রেজাল্ট খুব খারাপ ছিল, কিন্তু আমি এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করছি এবং আমি এখন বুয়েটে চান্স পাইছি। আমাদের যে অনুভূতি শেয়ার লাইভগুলো হয়, ওই লাইভগুলোতে তুমি দেখবা দেখবা ইউটিউবে বিভিন্ন এরকম লাইভ ভিডিও আছে, বিভিন্ন ভাইয়াদের লাইফের ঘুরে দাঁড়ানোর স্টোরি আছে। তো ওইগুলো একটু শুনবা, দেখবা তুমি ইন্সপায়ার হবা। যে আসলে নিজে থেকে মনে করে যে আমি হেরে গেছি, সে কখনো জিততে পারে না। তোমার যদি কোনোভাবে রেজাল্ট খারাপ হয়, যেহেতু বাংলাদেশে বিভিন্ন বোর্ডে ভিন্ন ভিন্ন কোশ্চেনে পরীক্ষা হয়, এই কারণে বোর্ড ভেদে, বিশেষ করে ধরো কুমিল্লা বোর্ড বা যশোর বোর্ড, এই সকল বোর্ডে একটু কোশ্চেন তুলনামূলক কঠিন হয়। তো এই সকল বোর্ড থেকে একটু ভালো রেজাল্ট করাটাও ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যারা ধরো এরকম বোর্ডে পড়তেছো, ধরো তুমি মনে করতেছো ভাই আমি আসলে পড়াশোনা করছি, খুবই ভালো পড়াশোনা করছি, আমার একটা বন্ধু যে ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিছে সে ভালো করছে, কিন্তু আমি তার সমতুল্য পরিশ্রম বা তার চেয়ে বেশি পরিশ্রম করা সত্ত্বেও আমি যশোর বোর্ড, কুমিল্লা বোর্ডে হওয়ার কারণে আমি রেজাল্ট খারাপ করে ফেলছি। তো এটা আসলে কি আর বলবো, এখানে তো আসলে তোমার কোনো দোষ না, বা এখানে আসলে কিছু বলার নাই। তো ঘুরে দাঁড়াইতে হবে সামনে, এইচএসসিতে ঘুরে দাঁড়াইতে হবে। দেখো তোমাদের এবার কিন্তু পরীক্ষার খাতা দেখা হয়েছে খুব স্ট্রিক্ট ভাবে, কোনো পার্শিয়াল মার্ক দেওয়া হয়নি। এটা তোমরা বুঝতে পারছো, তোমরা রেজাল্ট দেওয়ার পরে তোমরা বুঝতে পারছো। অনেকে চিন্তা করতেছো যে আমার তো এখানে 90 থাকার কথা, তুমি সেখানে 90-এর পরিবর্তে ধরো 80 পাচ্ছ বা 82 পাচ্ছ। তাহলে কি হয়েছে যে তুমি চিন্তা করতেছো কিছু পার্শিয়াল মার্ক তোমার পাওয়ার কথা, কিন্তু সেটা তুমি পাও নাই। তো খাতা এরকম স্ট্রিক্ট ভাবে দেখছে, সামনে কিন্তু তোমাদের ফুল সিলেবাসে পড়া এবং সামনে কোশ্চেনও অনেক সময় কঠিন হবে। আমরা এইটাই আসলে আভাস পাচ্ছি যে সামনে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন আর এত সহজ বোর্ড কোশ্চেনের প্যাটার্ন থাকবে না। সামনে কোশ্চেনও ধরো কঠিন হবে, খাতা দেখাটাও স্ট্রিক্ট হয়ে যাবে। তো এই কারণে তোমরা বেশ ভালো করে এখন থেকে পড়াশোনা করো। তোমার যদি একাডেমিক থেকে শুরু থেকে ভালো করে পড়াশোনা করা থাকে, তাহলে তোমার পিছনে ফিরে তাকাইতে হবে না। পড়াশোনার মধ্যে থাকতে হবে, প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। একটা অধ্যায় পড়ার পরে, একটা ক্লাস করার পরে নিজে বাসায় খাতা কলমে ক্যালকুলেটরে একটু নিজের হিসাব নিকাশ করতে হবে, নিজের একটু পড়াশোনা করতে হবে, নিজেকে সময় দিতে হবে। ঠিক আছে, ওকে। অনেকে বলছো 100 পাইছো, 99 পাইছো, ফিজিক্সে গুড, ভেরি গুড। এই জিনিসটা ধরে রাখো। ঠিক আছে, বোর্ড পরীক্ষা, আমি আসলে বোর্ড পরীক্ষাটাকে অত বেশি গুরুত্ব ব্যক্তিগতভাবে দিই না। ঠিক আছে, বোর্ড পরীক্ষাটা ধরো অনেকে ভালো রেজাল্ট করে, কিন্তু এই বোর্ড পরীক্ষা দিয়ে তারপরে দেখা যায় কি যে চান্স পাওয়ার সময় মানে অনেক সময় খেলা ঘুরে যায়। তো এই কারণে বোর্ড পরীক্ষা এটাতে ভালো করছো, এই মানে আনন্দ লাগবে, সাময়িক একটা আনন্দ তুমি অনুভব করবা বা ভালো লাগবে, তুমি পরিশ্রম করছো, তার একটা ভালো ফল পাবা। বাট এটাই কিন্তু লাইফের মনে করো আলটিমেট অ্যাচিভমেন্ট না। তো এটা ভাববা না। তো এখন মনে করো যে পড়াশোনা চালাই যাবে, আরো বেটার, আরো ভালো কিভাবে করা যায়
সেই কাজটা করবা। ওকে, তো চলো আমরা শুরু করি। ঠিক আছে, আমরা আজকে ভেক্টরের 7 নম্বর ক্লাস করব। আমরা গত ক্লাসে ভেক্টরের লব্ধির ম্যাথ কিছু করছিলাম। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা হচ্ছে ভেক্টরের বিয়োগ করা। আমরা ভেক্টর যোগ করছি, এবার ভেক্টর বিয়োগ। ধরো দুটো ভেক্টর রাশি আমরা বিয়োগ করব কিভাবে, দুটো ভেক্টর রাশি বিয়োগ করার অর্থটা কি আসলে। দেখো, ভেক্টরের বিয়োগ এটা আসলে নতুন কিছু না। ভেক্টরের বিয়োগ করার সূত্র আসলে ওই লব্ধিরই সূত্র। তো ব্যাপারটা কি আমি একটু তোমাকে বুঝাই, তুমি আমাকে মানে বলো। ধরো দুটো ভেক্টর আছে, ধরো এই একটা ভেক্টর এ ভেক্টর, আর এই একটা ভেক্টর ধরো বি ভেক্টর। এই দুটা ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ আলফা। আমি এখন এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করব। দেখো, আমি তোমাকে একটা কথা বলছিলাম, বিয়োগ বলে আসলে কিছু নাই, সবকিছুই যোগ। ভাগ বলে আসলে কিছু নাই, সবকিছুই গুণ, তাই না? তো এরকম এই বিয়োগটাকে এ মাইনাস বি এর অর্থটা কি, এটাকে আমরা একটু আসো ভাঙি। ভাঙলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ প্লাস মাইনাস বি, এ প্লাস মাইনাস বি। এবার বি ভেক্টর তার বিপরীত ভেক্টর, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস বি, তাই না? বি ভেক্টরের, ধরো বি ভেক্টর তার কি ভেক্টর, মাইনাস বি কি ভেক্টর, বিপরীত ভেক্টর। মান সেম থাকবে, দিক খালি উল্টে যাবে, তাই তো? তাহলে এবার আসো, দেখো কি দাঁড়াচ্ছে। এই লাইনের অর্থ তো একই কথা, এটাই। এখন এটার তাহলে অর্থটা কি দাঁড়াইলো, বাংলা তর্জমা করো। অর্থটা দাঁড়াইলো এর সাথে বি এর লব্ধি না, এর সাথে বি এর লব্ধি করিও না, এর সাথে বি এর ঋণাত্মক ভেক্টরের লব্ধি করো। এ প্লাস বি মানে এ প্লাস বি, এই কথাটার অর্থ হচ্ছে এ ও বি ভেক্টরের লব্ধি, এ ও বি ভেক্টরের লব্ধি, বুঝছো? তাহলে এ মাইনাস বি এর অর্থটা কি, এ মাইনাস বি মানে হচ্ছে এ প্লাস মাইনাস বি। তার মানে এবারও লব্ধি এর সাথে বি এর না, এবারও যোগফল এর সাথে বি এর না, বি এর বিপরীত ভেক্টর। তাহলে এ ও বি এর বিপরীত ভেক্টরের লব্ধি, বিপরীত ভেক্টরের লব্ধি। এইবার আসো একটু নিজে নিজে বুঝো, তাহলে কি দাঁড়াইলো। দুটো ভেক্টর এ আর বি যোগ করা মানে হচ্ছে এ আর বি এর লব্ধি করা, আর দুটো ভেক্টর বিয়োগ করা মানে এ মাইনাস বি, এর অর্থ হচ্ছে এর সাথে বি এর লব্ধি না, এর সাথে বি এর ঋণাত্মক ভেক্টরের লব্ধি, এর সাথে বি এর ঋণাত্মক ভেক্টরের লব্ধি। কি কথা কি বুঝছো? ফেসবুকে সাউন্ড কম, ফেসবুকে সাউন্ড কম, এটা কেমন কথা? কেন ফেসবুকে সাউন্ড কম হবে? আচ্ছা দেখি একটু। জি ভাইয়া, সাউন্ড কম, সাউন্ড কম, এটা কেমন কথা? এবার দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা ফেসবুকে, এবার দেখো তো একটু সাউন্ড ঠিক আছে কিনা। এবার তো থাকার কথা, যদি সাউন্ড কম থাকে কেন কম, এটা তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এখানে তো সবকিছু ঠিকঠাক দেখছি, এখানে সবকিছু ঠিকঠাক দেখছি। ওকে, সাউন্ড কম থাকলে একটু ফোনের সাউন্ড বাড়াই দাও। তাহলে এ প্লাস বি এটা হচ্ছে এ আর বি ভেক্টরের লব্ধি,
আর এ মাইনাস বি এর অর্থটা হচ্ছে এর সাথে বি এর বিপরীত ভেক্টরের লব্ধি, এর লব্ধি না, মানে এর সাথে বি এর লব্ধি না, এর সাথে বি এর বিপরীত বিপরীত ভেক্টরের লব্ধি। এইবার আসো বিপরীত ভেক্টরের লব্ধি কেমনে পাবো? দেখো এটা এ ভেক্টর না, এটা বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের মান সেম থাকবে, শুধু দিকটা ঘুরে যাবে। মান সেম থাকবে, শুধু দিকটা, যেদিকে দিকটা পুরো 180 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে এটা যদি বি ভেক্টর হয় তাহলে এইটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। বুঝছো? বলো তো বি ভেক্টরের মান কত? এটার মান কত? বি ভেক্টরের মান মান কিন্তু বি। আবার মাইনাস বি ভেক্টর আমি যদি বলি এর মান কত, ভাই এরও মান কিন্তু বি, মাইনাস বি বলো না, মান কত? এর মান বি, এর এ হচ্ছে এর বিপরীত ভেক্টর, কিন্তু মান কত? মান তো বি, মান আবার মাইনাস বি হয় না, ভেক্টর রাশির মান সবসময় প্লাস। বি ভেক্টরের মানও বি, মাইনাস বি ভেক্টরের মানও বি। ক্লিয়ার? এইবার তাহলে এর সাথে মাইনাস বি এর লব্ধি, তাহলে এ আর মাইনাস বি নিয়ে একটা সামান্তরিক আঁকবা, সামান্তরিক আঁকবা। সামান্তরিক আঁকলে এই যে কর্ণটা, এই যে কর্ণটা, এই যে এটা, এটাই তো লব্ধি প্রকাশ করে। আমি চাচ্ছি এটার সাথে এটার লব্ধি, তাহলে এই দুইটাকে সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক আঁকলাম। তাহলে এটাই হচ্ছে ওই দুই বাহুর ছেদবিন্দুগামী কর্ণ, এই কর্ণটাই হচ্ছে এ মাইনাস বি ভেক্টর নির্দেশ করে। আর তুমি যদি এই কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলো তাহলে এটাই হবে এ মাইনাস বি এর মান। বুঝলা আমার কথা? বুঝলা? এবার দেখো দেখো এই কোণটা কত? এটা যদি আলফা হয়, এইটা 180 মাইনাস আলফা, তাহলে এ মাইনাস বি এর মান কত? ধরো এ মাইনাস বি এর মান, এ মাইনাস বি এর মান আমরা বের করতে চাই, মানে সহজ কথা লব্ধির মান। কিভাবে বের করি? এটা লব্ধি কার কার? এর আর এর লব্ধি। তাহলে রুট ওভার এটা স্কোয়ার, এটার মানের স্কোয়ার এ স্কোয়ার, প্লাস এটার মান মাইনাস বি না কিন্তু বি, মানের স্কোয়ার বি স্কোয়ার, 2ab কজ এদের মধ্যবর্তী কোণ, এর সাথে মাইনাস বি এর মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা। বুঝা গেছে? তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কজ 180 মাইনাস আলফা, 180 ডিগ্রি, তা থেকে মাইনাস আলফা মানে এই কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে কস কি? কস তো মাইনাস, সাইন আর কোসেক প্লাস, কজ হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 2ab 180 বলে 180 90 ডিগ্রির জোড় গুণিতক, 90 ডিগ্রির জোড় গুণিতক হলে চেঞ্জ হয় না, তাহলে কস কজই থাকবে, তাহলে মাইনাস 2ab কজ আলফা। বুঝছো আমার কথা? 180 মাইনাস আলফা এই কোয়াড্রেন্টে সাইন আর কোসেক প্লাস, তো কস তো তাহলে মাইনাস হবে। এবার 180 90 ডিগ্রির দুই গুণিতক জোড় গুণিতক, কস চেঞ্জ হয়ে সাইন হবে না, কজ কজই থাকবে। তাহলে এটাই হচ্ছে এ আর বি ভেক্টরের বিয়োগফলের মান বের করার সূত্র। এই তাহলে লব্ধির ক্ষেত্রে কি ছিল? লব্ধির ক্ষেত্রে এখানে প্লাস ছিল, আর যখন তুমি বিয়োগফল বের করবা, যোগফলের ক্ষেত্রে ভেক্টরের যোগফলের মান বের করতে গিয়ে এখানে প্লাস ছিল, আর যখন বিয়োগফলের মান বের করবা এবার সূত্র, জাস্ট সূত্র কি করবা? মাইনাস বসাই দিবা, জাস্ট মাইনাস বসাই দিবা, মাইনাস বসাই দিলেই হয়ে যাবে। কি কথা কি বুঝছো? তাহলে এবার আসো আমি আরেকবার একটা জিনিস তোমাকে মজার জিনিস দেখাই, একটা খুব মজার জিনিস দেখাই। এটা ধরো একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। ভাইয়া সামান্তরিকের এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর এই ভেক্টর, এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে? এদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে আমি যদি বলি দুইটা ভেক্টর যোগ করো, তাহলে যোগ করলে এ আর বি দুইটা সন্নিহিত বাহু ধরে উক্ত দুই বাহুর ছেদবিন্দুগামী যে কর্ণটা, সেই কর্ণটা হবে এ প্লাস বি। এখন যদি বলি এ প্লাস বি এর মান কত, তাহলে এ প্লাস বি মডুলাস এর মান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবার যদি তোমাকে বলি এ মাইনাস বি এর মান বের করো, তাহলে কি করবা? এটা বি ভেক্টর, তাহলে বি এর বিপরীত ভেক্টর হচ্ছে এটা, বি এর বিপরীত ভেক্টর হচ্ছে এটা মাইনাস বি ভেক্টর। এবার এ আর বি, সরি এ আর মাইনাস বি, এদের নিয়ে একটা সামান্তরিক আঁকো, এই যে সামান্তরিক আঁকো। তাহলে এই সামান্তরিকের এই যে কর্ণটা,
এই সামান্তরিকের এই যে কর্ণটা, এই কর্ণটা হবে a মাইনাস বি ভেক্টর। বুঝতে পারছো? এই যে কোণটা, এই কোণটা 180 মাইনাস আলফা। আর তখন এই a মাইনাস বি এর মান, a মাইনাস বি এর মান রুট ওভার কি হবে বলো? a স্কয়ার প্লাস বি স্কয়ার। খবরদার মাইনাস বি লিখবা না কিন্তু, এটা কিন্তু মান, এর মান কত? বি, বি স্কয়ার প্লাস 2ab cos 180 মাইনাস আলফা। তা আমরা তাহলে একবারে লিখবো মাইনাস 2ab cos আলফা। তাহলে মাথায় থাকবে ভেক্টরের বিয়োগফল কিভাবে বের করতে হয়? মাথায় থাকবে? বলো, বুঝছো? এইবার শোনো একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা। সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বরাবর, সন্নিহিত বাহু বরাবর দুটো ভেক্টর যদি নির্দেশ করা যায়, ওই দুই বাহুর ছেদবিন্দুগামী কর্ণ হবে তাদের যোগফল, অপর কর্ণ হবে তাদের বিয়োগফল। বুঝছো আমার কথা? অপর কর্ণ হবে তাদের বিয়োগফল। দেখো কেমন, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু এ আর বি, এই যে এ আর বি, ওই দুই বাহুর ছেদবিন্দুগামী কর্ণ হবে এ প্লাস বি কর্ণ, ওই দুই বাহুর ছেদবিন্দুগামী কর্ণ হবে এ প্লাস বি, অপর কর্ণটা হবে এ মাইনাস বি। অনেক কথা, ভাই এটা তো এ মাইনাস বি। আরে ভাই, এটা যা অপর কর্ণ তাই। আমি তোমাদের দেখাই, এই যে এটারে তুলে নিব এখান থেকে, এটারে তুলে নিচ্ছি, তুলে নিলাম, এই দেখো, নিয়ে এইখানে বসাই দিই, দেখো এই এখানে বসাই দিলাম, দেখো তো হলো না অপর কর্ণ? তাহলে অপর যে কর্ণটা হবে, অপর যে কর্ণটা হবে এটাই হবে এ মাইনাস বি। বলো কথা সত্য কিনা? কথা সত্য কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আরেকবার বলছি, শুনে নাও। যদি একটা সামান্তরিক, এই যে একটা সামান্তরিক, এই সামান্তরিকের এই বাহু যদি এ ভেক্টর হয়, এই বাহু যদি বি ভেক্টর হয়, তাহলে ওই দুই বাহুর ছেদবিন্দুগামী এই যে কর্ণ, সেইটা হবে এ প্লাস বি, আর বাকি যে কর্ণটা আছে সেই কর্ণটা হবে এ মাইনাস বি। এই যে বাকি যে কর্ণটা, সেই কর্ণটা কি হবে? সেই কর্ণটা হবে এ মাইনাস বি। বোঝা গেছে? ক্লিয়ার? তো চলো এবার তাহলে আমরা ভেক্টরের বিয়োগের কয়েকটা ম্যাথ করি। 1 নম্বর, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, মূল বিন্দু, ঠিক আছে? এটা এ ভেক্টর যার মান 10 নিউটন, আর এটা বি ভেক্টর, এটা বি ভেক্টর যার মান 12 নিউটন। মধ্যবর্তী এই কোণটা 50 ডিগ্রি। এবার 1 নম্বর, এ প্লাস বি ভেক্টরটি, এ প্লাস বি ভেক্টরটি এর সাথে কত কোণ তৈরি করে? কত কোণ তৈরি করে? আর 2 নম্বর, এ প্লাস বি, এ প্লাস বি এর মান ও এ মাইনাস বি এর মান কি সমান? মান কি সমান? সেটা একটু গাণিতিকভাবে ব্যাখ্যা করে, একটা সৃজনশীল প্রশ্ন, খুবই সহজ, খুবই সহজ। প্রথম কোশ্চেনটা বলছে এ প্লাস বি ভেক্টরটি এর সাথে কত কোণ তৈরি করে? বলো পারবো কিনা? এ প্লাস বি ভেক্টরটি এর সাথে কত কোণ তৈরি করে? এই যে এটা হচ্ছে এ ভেক্টর, মান 10 নিউটন, এটা বি ভেক্টর, মান হচ্ছে 12 নিউটন, মান 12 নিউটন। মধ্যবর্তী কোণ ছিল এটা 50 ডিগ্রি, মধ্যবর্তী কোণ এটা ছিল 50 ডিগ্রি। ওকে, এইবার এ প্লাস বি মানে কি? এ আর বি এর লব্ধি। তাহলে এ প্লাস বি হবে এদের নিয়ে সামান্তরিক অঙ্কন করলে ছেদবিন্দুগামী কর্ণ, এই যে এটা, এটা। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি। এই এ প্লাস বি কার সাথে? এ এর সাথে যে কোণ তৈরি করে, ধরলাম এর সাথে থেটা কোণ তৈরি করে, থেটা কোণের মানটা বের করতে হবে। বলো পারবো না আমরা? থেটা কোণটা কার সাথে? এর সাথে। এ আর বি এর লব্ধি এ প্লাস বি, সে এর সাথে থেটা কোণ তৈরি করে। তাহলে এর সাথে কোণ, এর সাথে কোণ, তাহলে এর সাথে কোণ থেটা, ট্যান ইনভার্স লিখে দাও একটা দাগ। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল,
কার সাথে অ্যাঙ্গেল এর সাথে, এ সিঙ্গেল 10, বাকিটা 12, তাহলে উপরে 12 তার সাইন 50 ডিগ্রি আর নিচে 12 কজ 50 ডিগ্রি। কনফিউশন হয় সাইন না কজ না কজ না সাইন, ট্যান মানে সাইন বাই কজ, শেষ। তাহলে এবার বাকি কাজটা কে করবে? বাকি কাজটা করবে ক্যালকুলেটর। তাহলে 12 সাইন 50 একে ভাগ দিচ্ছি 10 যোগ, একে ভাগ দিচ্ছি 10 যোগ 12 কজ 50, ট্যান ইনভার্স অ্যান্সার 27 দশমিক হয়ে গেল, 27.427 ডিগ্রি এই যে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? পরম মানের মডুলাস নিলে কি একক লিখতে হবে? লিখবা, একক লিখবা, ঠিক আছে। এবার a প্লাস বি এর মান আর a মাইনাস বি এর মান কি সমান? দেখি করে দেখি মান সমান হয় কিনা a প্লাস বি আর a মাইনাস বি এর মান। a প্লাস বি এর মান হচ্ছে এই যে a প্লাস বি, এখান থেকে মান বের করব। তাহলে 2 নম্বরটা a প্লাস বি এর মানটা এখান থেকে পেয়ে যাচ্ছি। a প্লাস বি মানে a আর b এর লব্ধি, ওই যে লব্ধির যে সূত্র আমরা আর লিখি না, ধরো এটাকে r1 বললাম। তাহলে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে রুট ওভার a এর মান 10, b এর মান 12, 2 10 12 cos আলফা cos 50 ডিগ্রি। ওকে, cos 50 ডিগ্রি। তাহলে আসো রুট ওভার 10 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 12 cos 50 ডিগ্রি বাই 19.956 এত নিউটন, 19.956 এত নিউটন। ডান হয়ে গেছে। এটা a প্লাস বি। বলো a মাইনাস বি কেমনে বের করবো? আমি আগে সূত্র দিয়ে বের করবো, তারপর তোমার চিত্র দেখাবো। আমি আগে সূত্র দিয়ে বের করব। ধরো r2 হবে a মাইনাস বি। তো একটু আগে তোমার a মাইনাস বি এর সূত্র জল জল করে লিখে দিছি, এই যে সূত্র। তাহলে কি হবে? জাস্ট উপরের সূত্রে এখানে মাইনাস হবে, জাস্ট উপরের সূত্রে মাইনাস হবে। তাহলে 10 স্কয়ার, আচ্ছা সূত্রটা লিখি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস মাইনাস 2ab cos আলফা, শুধু মাইনাসটা হবে। তাহলে এবার সব মানগুলো আবার বসায় দাও। রুট ওভার 10 স্কয়ার প্লাস 12 স্কয়ার মাইনাস 2 10 12 cos আলফা, আলফা 50 ডিগ্রি। আবার অনেকে বলতে ভাই এই আলফার মানটা 180 থেকে 50 বিয়োগ করে বসাবো না? মার দিব কিন্তু। তুমি বিয়োগ করে বসানোর কারণেই তো এখানে মাইনাস আসছে। আবার যদি বিয়োগ করে বসাও তাহলে লাভ হইলো? যদি বিয়োগ করে বসাইতে চাও যে ভাই আমি বিয়োগ করে বসাবো, তাহলে এখানে প্লাস দাও, তারপর লেখো 180 মাইনাস আলফা। কি ক্লিয়ার? তাহলে রুট ওভার 10 স্কয়ার প্লাস 12 স্কয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 12 গুণ cos 50। তাহলে এবার আসছে 9.47 এত নিউটন। তাহলে এবার বলো দুটো কি সমান? r1 আর r2 কি সমান? না, সমান না। যোগফলের মান আর বিয়োগফলের মান কি সমান? সমান না। কি ক্লিয়ার? চিত্র, যদি চিত্র আঁকি তাহলে চিত্র কি আঁকবো? চিত্র এখানে এঁকে দিচ্ছি। এটা বি ভেক্টর, তাহলে বি ভেক্টরের ঋণাত্মক ভেক্টর হচ্ছে মাইনাস বি। এবার তখন এ আর মাইনাস বি এর লব্ধি, এই যে এ আর বি এর লব্ধি, এটা হচ্ছে এ মাইনাস বি ভেক্টর, এটা হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। অথবা আরেকটা কাজ করা যায়, এটা এ প্লাস বি, তাহলে এইটা হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি, এটা এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি। কি ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। বোঝা গেছে? বলো, বুঝতে পেরেছ? ভাই আপনি ম্যাথ টি শার্ট পরছেন কেন? গরিব মানুষ, কি করব বলো। তোমাদের ম্যাথের ভাইয়েরা আমাদের দান করেছে 2-1টা টি শার্ট, এটাই পড়ছি। এবার আসো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা বৃত্তাকার পথ, দেখো বৃত্ত আঁকছি, দেখছো? খালি হাতে আঁকছি একটা বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথের উপর ধরো কোন একটা বস্তু ঘুরছে। তো এই পয়েন্টে, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা এ পয়েন্ট,
এটা বি পয়েন্ট, এটা বি, এটা এ, এটা সি, এই যে এই কোণগুলো 90 ডিগ্রি, এটা সি, এটা ডি। এবার বি পয়েন্টে যে বেগটা স্পর্শক বরাবর বেগ, এই যে 5 মিটার পার সেকেন্ড। এ পয়েন্টে স্পর্শক বরাবর বেগ 5 মিটার পার সেকেন্ড। সি পয়েন্টে স্পর্শক বরাবর বেগ এই যে 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, সমদ্রুতিতে ঘুরছে, সমদ্রুতিতে ঘুরছে। এই পয়েন্টে মান যা, এই পয়েন্টও দ্রুতির মান তাই, এই পয়েন্টও দ্রুতির মান তাই, এইভাবে সমদ্রুতিতে ঘুরছে। এবার আমরা যেটা আসলে হিসাব করতে চাইতেছি সেটা হচ্ছে, তুমি আমাকে নির্ণয় করে দিবা ভি এ মাইনাস ভিসি, এইটার মান নির্ণয় করে দিবা, আর ভি এ মাইনাস ভিবি এইটার মান আমাকে নির্ণয় করে দিবা। এই যে দুইটা, 1 নম্বর 2 নম্বর। ঠিক আছে, এই দুইটা কোশ্চেনের আনসার আমাকে করে দিবা। দেখো এগুলাতে ভয় পাইলে কিছু মানে হবে না, এগুলো হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন, চট করে উত্তর দিয়ে দিতে হবে মুখে মুখে। এ ভি এ মাইনাস ভিসি, ভি এ মাইনাস ভিসি আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এটা তো কোশ্চেন, তো আমি এখান থেকে একটু কপি করে এই সাইডে নিয়ে যাচ্ছি, কপি করে এই সাইডে নিয়ে আসলাম। এবার সবাই একটু তাকাও, দেখো একটা করে দিই, তুমি বাকিটা হিসাব করবা, একটা করে দিলে বাকিটা হিসাব করবা। এই যে এইটা হচ্ছে ভিবি, এইটা হচ্ছে ভিএ, আমাদের লাগবে ভিএ মাইনাস ভিসি আর ভিএ মাইনাস ভিবি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ভিসি। তো প্রথমটা বলছে ভিএ মাইনাস ভিসি, ভিএ মাইনাস ভিসি এর অর্থটা কি আগে সেটা খুঁজে বের করো। এর অর্থটা হচ্ছে ভিএ প্লাস মাইনাস ভিসি, অর্থাৎ ভি এর সাথে ভিসি এর বিপরীত ভেক্টরের লব্ধি করতে হবে। ভি এর সাথে ভিসি এর বিপরীত ভেক্টরের লব্ধি করতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝছো? এটা না ভিসি ভেক্টর, তাহলে ভাই এর বিপরীত ভেক্টর কোনটা? মাইনাস ভিসি ভেক্টর কোনটা? মাইনাস ভিসি ভেক্টর হচ্ছে এইটা, বুঝো আমার কথা বুঝছো? এটা হচ্ছে মাইনাস ভিসি ভেক্টর, মানে কি থাকবে? শুধু ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে মাইনাস ভিসি ভেক্টর, এর মান কত? এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মাইনাস ভিসি ভেক্টর। এটা কি সবাই বুঝছো? তাহলে এবার এটা মাইনাস ভিসি ভেক্টর, এইটা ভিএ ভেক্টর, দুইটার লব্ধি করতে হবে। তো দুইটা লব্ধি করার জন্য দুইটার পা এক জায়গায় আনতে হয়। তাহলে এটাকে তুললাম, এটাকে তুলে দেখো, এদিকে তাকাও, দুইটার পা এক জায়গায় এনে লব্ধি করব। তাহলে এটা ভিসি ভেক্টর, এই যে ভিসি ভেক্টর, ঠিক আছে। তারপরে এটা ভিএ ভেক্টর, এই দুইটার পা এক জায়গায় নিয়ে যাবো, নাহলে লব্ধি কিভাবে করবা? তাহলে পায়ের সাথে পা মিলাই ফেললাম, এই যে, ঠিক আছে। তাহলে এটা ভিএ, এটা ভিএ 5, এটা মাইনাস সি ভেক্টর, মানে মাইনাস 5 না 5। ভাই এবার এদের লব্ধি করতে হবে, এদের লব্ধি করলেই সেটাই হবে ভিএ মাইনাস ভিসি এর মান। তো এই যে এটাই হবে ভিএ মাইনাস ভিসি এর মান, ভিএ মাইনাস ভিসি এর মান। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? এবার লব্ধি করো, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, পিথাগোরাস দিলেই তো হয়ে গেল। তাহলে ভিএ মাইনাস ভিসি ভেক্টরের মান হবে রুট ওভার, রুট ওভার তুমি যদি সূত্র দিয়ে করতে চাও 5 স্কয়ার 5 স্কয়ার 2 ইন্টু 5 ইন্টু 5, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে একবার পিথাগোরাস লিখে দিই, এই বুঝছো সবাই? 5 স্কয়ার 5 স্কয়ার, তারপরে তো প্লাস মাইনাস যাই লিখো না কেন, মাইনাস প্লাস যা লিখো না কেন, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো cos 90 কত? 0। তাহলে 5 5 25, 5 5 25, তাহলে রুট ওভার 50, রুট ওভার 50, 5√2 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে ভিএ মাইনাস ভিসি ভেক্টরের মান। শেষ। এই তো অনেকেই পারছে, গুড, ভেরি গুড। কি সহজ না? দুটো ভেক্টর বিয়োগ করা মানে সহজ হিসাব, এটাই খালি মাথায় রাখবা। মানে তুমি বুদ্ধিমান, তার প্রমাণ পাই যাবো আমরা এখানে। ভিএ মাইনাস ভিসি তার মানে কি? ভিএ প্লাস মাইনাস ভিসি, ভি এর সাথে ভিসি এর বিপরীত ভেক্টরের লব্ধি করব। তাহলে এটা ভিসি ভেক্টর, তার বিপরীত ভেক্টর এটা। এবার এই দুইটা লব্ধি করবো, তাহলে এই দুইটাকে এক জায়গায় পানি আসলাম, পানি এসে লব্ধি করলাম, শেষ। ঠিক আছে, এমডিসি বাদ বলছে বুঝি নাই, বুঝো, খুব সহজ জিনিস, বুঝতে হবে।
VA মাইনাস VC মানে কি? VA প্লাস মাইনাস VC, ঠিক আছে? তাহলে এটা VC ভেক্টর। তাহলে তার বিপরীত ভেক্টর হচ্ছে মান সেম থাকবে, দিক উল্টে যাবে। এই যে এটা মান সেম থাকলো, দিক উল্টে গেল। এবার এইটার সাথে এইটার লব্ধি করতে হবে। এই দুইটার পাকে টেনে এক জায়গায় নিয়ে যাও। এই যে এটাকে উঠায় এখানে নিয়ে আসলাম, এটাকে উঠায় এখানে নিয়ে আসলাম, দুইটার পা এক জায়গা হবে, দুইটার পা এক জায়গা হবে। পা এক জায়গা হলো, দেন এবার এই যে লব্ধি করব, সামান্তরিক আঁকলে লব্ধি পাবো না? সামান্তরিক আঁকলে লব্ধি পাবো না? তো লব্ধি করব, সেই লব্ধি হবে BA মাইনাস BC, ঠিক আছে? এবার বলো দ্বিতীয়টার উত্তর কি? দ্বিতীয়টার উত্তর 10। গুড, এই তো অনেকে পারছো। দ্বিতীয়টার উত্তর 10, ঠিক আছে? তাহলে ভেক্টর অনেকে করবে কি, এই দেখো অনেকে এটা করবে। 2 নম্বর VA মাইনাস VB বলছে, ওকে ভেরি গুড। VA মাইনাস VB এর মান হবে, VA এর মান কত? VA এর মান 5, এই যে A মান কত? 5 মাইনাস VB এর মান কত? VB এর মান 5, 5 বিয়োগ 5 0, বুঝছো? এরকম কিন্তু অনেকে করবে। তো এগুলা যে করবে সে কিন্তু আহম্মক, বলদ। এটা যে করবে সে বলদ। কেন বলদ? কেন সে বলদ বলো? কারণ সে স্কেলার হিসাব নিকাশ করে ফেলতেছে, ভেক্টরের হিসাব নিকাশ করতে পারতেছে না। স্কেলার হিসাব নিকাশ করবে, ভেক্টর রাশির হিসাব নিকাশ ভেক্টর নিয়মে করতে হবে, স্কেলার নিয়মে না। তাহলে চলো দেখি এটার হিসাব কিভাবে করা যায়। 2 নম্বর দেখো, এই পয়েন্টে A, এটা VA ভেক্টর, মান হচ্ছে 5। এই পয়েন্টে B, এটা VB ভেক্টর, মান হচ্ছে 5। তাহলে আমাদের কি দরকার? VA মাইনাস VB। তাহলে আসো এটাকে ভাঙো, VA প্লাস মাইনাস VB, অর্থাৎ VA ভেক্টরের সাথে VB এর ঋণাত্মক ভেক্টরের লব্ধি। VA ভেক্টরের সাথে VB এর ঋণাত্মক ভেক্টরের লব্ধি, এটা VA ভেক্টর, এটা VA ভেক্টর। তাহলে এটা VA ভেক্টর, তার সাথে VB এর, এটা VB, তাহলে তার ঋণাত্মক ভেক্টর কোনটা? VB এর ঋণাত্মক ভেক্টর মান সেম থাকবে, দিক উল্টে যাবে। এটা হচ্ছে মাইনাস VB, মান কি -5? মান কিন্তু 5 ভাই। তাহলে এবার কি করতে হবে? এইটা আর এইটার লব্ধি করতে হবে, এইটা আর এইটার লব্ধি করতে হবে। এই দুইটার পাকে এক জায়গায় নিয়ে এসো, এই দুইটার পাকে এক জায়গায় নিয়ে এসো। তাহলে এইটাকে টেনের পাকে এক জায়গায় নিয়ে আসলাম, এই যে টেনে পাকে এক জায়গায় নিয়ে আসলাম, এই বুঝছো? তাহলে এইটা হচ্ছে মাইনাস VB, এই মাইনাস VB মান কত? মাইনাস VB মান হচ্ছে 5। তো দেখো এটাও 5, এটাও 5, একই দিকে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এখন যদি তুমি VA মাইনাস VC অর্থাৎ লব্ধির মান বের করো, তাহলে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 2 ইন্টু 5 ইন্টু 5 কজ 0 ডিগ্রি। কারণ মধ্যবর্তী কোণ কত এদের? 0 ডিগ্রি না, এরা একই দিকে। তো মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে এই যে কজ 0 মানে 1। তো এটার হিসাব করে দেখো 10ই আসে, ক্যালকুলেটর কাটাও 10ই আসে। বা এত কিছু হিসাব করার তো দরকার নেই, আমরা তো সহজ জিনিস বুঝে যাই। সহজ জিনিস কি? দুটোই একই দিকে। তো দুটো যদি একই দিকে হয় তাহলে এদের লব্ধি হবে 5 যোগ 5 10, শেষ, এত মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখছো বিয়োগফলের মান, ভেক্টর বিয়োগের মান, দুটো বেগের পার্থক্যের মান, সেটা 10 হয়ে গেছে। মজার ব্যাপার বুঝছো? বেগ ছিল 5 আর 5, এদের বিয়োগফলের মান হয়ে গেছে 10। মজা না? এদের বিয়োগফলের মান হয়ে গেছে 10। তাহলে দেখি তোমরা একটা হিসাব আমার এবার করে দাও। বলা হচ্ছে একটি বস্তু কোনো বৃত্তাকার পথে, কোন বৃত্তাকার পথে 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে। পথের যে দুই বিন্দু কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই দুই বিন্দুতে বেগের পার্থক্য, ওই দুই বিন্দুতে বেগের পার্থক্য নির্ণয় করো, ওই দুই বিন্দুতে বেগের পার্থক্য নির্ণয় করবা।
বলো পারবা? একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে, তো বৃত্তাকার পথে ঘুরছে, বলা হচ্ছে পথে কত কত বেগ নিয়ে ঘুরছে? 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড। এই যে স্পর্শক বরাবর বেগ 5 মিটার পার সেকেন্ড, 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 এভাবে যাচ্ছে। এখন আমাদের বলছে পথের মধ্যে দুইটা বিন্দু ধরো, যে দুই বিন্দু কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম দুইটা বিন্দু তুমি ধরো, এটা সেন্টার। তাহলে ধরো এই একটা বিন্দু, তাহলে 60 ডিগ্রি কোণ তৈরি করে, যে 60 ডিগ্রি কোণ তৈরি করে এই আর একটা বিন্দু, এই যে দুটো বিন্দু নিলাম আমরা, 60 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম ধরো বি। তাহলে এই যে এই পয়েন্টে স্পর্শক বরাবর বেগ, এটা হচ্ছে v1, এই পয়েন্টে স্পর্শক বরাবর এটা হচ্ছে v2, এটা v1 ভেক্টর, এটা v2 ভেক্টর, এটা v2 ভেক্টর, এটা v1 ভেক্টর, এটা v2 ভেক্টর। কি আমার কথা বুঝছো? ক্লিয়ার? বুঝছো কিনা? আমাদের কি করতে হবে? এই দুই বিন্দুর বেগের পার্থক্য বের করতে হবে, ডেল ভি। আচ্ছা বলো তো, আমরা পার্থক্য বের করার সময় শেষ থেকে আদি বিয়োগ করি না আদি থেকে শেষ? বলো, শেষ থেকে আদি বিয়োগ করি না আদি থেকে শেষ বিয়োগ করি? বলো ভাই। এখানে v2 উল্টা দিক হলো না কেন? v2 এই দিকে কেমনে হয়? এই পাগল, একই দিকে ঘুরবে না? তো এটা যদি v1 হয়, এটা হবে v2। এখন তুমি যদি মনে করো যে না ভাই আমি ধরেন এইদিকে ঘুরাবো, তাহলে এইটা দাও, এইটা আর এইটা, সমস্যা নেই তো, আপত্তি নেই তো। কারণ তুমি যদি বলো v1 আমি এইটা দিলাম আর v2 এইটা দিলাম, তাহলে হইল? তাহলে হইল না। ডেল ভি পার্থক্য বিয়োগ, পার্থক্য লাগবে, পার্থক্য সবসময় শেষ বিয়োগ আদি। তাহলে শেষ হচ্ছে v2 আর আদি হচ্ছে v1। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে v2 এর সাথে v1 এর বিপরীত ভেক্টরের লব্ধি। এই বাংলা কথাটা মাথায় ঢুকাই নিলে ম্যাথ খুব ইজি। v2 এর সাথে v1 এর বিপরীত ভেক্টর লব্ধি, তাহলে এটা হচ্ছে v2, তার সাথে v1 এর বিপরীত ভেক্টরের লব্ধি, v1 এর বিপরীত ভেক্টরের লব্ধি। কথা কি বুঝছো? তাহলে দেখো তো v1 এর বিপরীত ভেক্টর কোনটা হয়? তাকাও তাকাও তাকাও, v1 এর বিপরীত ভেক্টর, তাহলে এটা ছিল v1, এটা ছিল v1, এই যে ডট 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 ডট, এটা ছিল v1। তাহলে v1 এর বিপরীতটা, v1 এর বিপরীতটা হচ্ছে এটা, v1 এর বিপরীতটা এই যেটা, এটা হচ্ছে মাইনাস v1। কিন্তু মান কত? মান 5, মান 5। তাহলে এবার কি করতে হবে? এরও মান 5, এইটা আর এইটার দুইটার পাদবিন্দু এক জায়গায় নিতে হবে, নিয়ে লব্ধি হিসাব করতে হবে। মজার ব্যাপার হচ্ছে কি, পাদবিন্দু এরে বর্ধিত করে দিলে এক জায়গায় চলে আসবে। এই যে এরে বর্ধিত করে দাও, এই যে এরে বর্ধিত করে দাও, এই যে পাদবিন্দু এখানে চলে আসছে। কি আসছে না? এবার বলো তো দেখি, এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি, তাই না? এটা স্পর্শক আর এটা ব্যাসার্ধ, তাহলে স্পর্শক ব্যাসার্ধ এই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, স্পর্শক ব্যাসার্ধ এই কোণ 90 ডিগ্রি। ঠিক আছে? কথা কি বুঝছো? তাহলে বলো এই কোণটা কত? বলো বলো বলো, এই কোণটা কত? 120 ডিগ্রি। এটা একটা চতুর্ভুজ, তাই না? এই চতুর্ভুজের এটা ধরো আলফা, এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের চার কোণের সমষ্টি 180 ডিগ্রি নাকি? চতুর্ভুজের চার কোণের সমষ্টি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইবার এটা থেকে বাদ দেব 90, সরি চতুর্ভুজ তো 360, প্রথমে ঠিকই লিখছিলাম, সরি 360, তা থেকে বাদ দিব 90, তা থেকে বাদ দিব 90, তা থেকে বাদ দিব 60, 90 তো 180 বাদ গেল, 60 বাদ গেল, তাহলে কত থাকলো? 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এটা চতুর্ভুজ, তার চারটা কোণের সমষ্টি 360, 360 থেকে এবার বাদ দাও 90 আর 60 বাদ দাও, তাহলে এই কোণটা 120 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এই একটা যার মান কত? মান হচ্ছে 5, এই একটা যার মান কত? মান হচ্ছে 5। তাহলে এবার হিসাব করি, এটা v2 আর এটা মাইনাস v1। আমাদের বলছে ডেল ভি নির্ণয় করো, তাহলে ডেল ভি হচ্ছে v2 এর সাথে v1 এর বিপরীত ভেক্টরের লব্ধি, v2 এর সাথে v1 এর বিপরীত ভেক্টরের লব্ধি হিসাব করে ফেলবা। এই যে এবার এটাই হচ্ছে ডেল ভি, এটাই হচ্ছে ডেল ভি। তাহলে সেই ডেল ভিটা কত হবে? ডেল ভিটা হবে √5 স্কয়ার
2 ইন্টু 5 ইন্টু 5, এই যে মধ্যবর্তী কোণ কত, এই কোণটা 120, তাহলে cos 120, cos 120, তাহলে অ্যান্সার হচ্ছে 5। দেখো তো 5 আসে কিনা, 5 মিটার পার সেকেন্ড। শেষ। বুঝতে পারছো? ক্লিয়ার? দাদা রাজশাহীতে কি অফলাইন ব্যাচ পড়াই? পড়াই তো, পড়াই। ওকে ডান। এবার আর একটা ম্যাথ করো দেখি। এটা একটি গাড়ি পশ্চিম দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলে। কিছুক্ষণ বাদে 2 সেকেন্ডে দিক পরিবর্তন করে একই মানে উত্তর দিকে চলে। বেগের পরিবর্তনের মান ও গড় ত্বরণ নির্ণয় করো। গড় ত্বরণের মান ও দিক নির্ণয় করো। সহজ কোশ্চেন। তাহলে যখন এরকম উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক এসব কথা বলা থাকবে এঁকে ফেলবো। এটা উত্তর, এটা দক্ষিণ। এটারে যদি পূর্ব ধরি তাহলে ভাই এটা পশ্চিম, আর এটারে যদি পূর্ব ধরি তাহলে ওইটা পশ্চিম। পূর্ব পশ্চিম আমি আমার ইচ্ছা মতো নিতে পারি। উত্তরের বিপরীতে দক্ষিণ, পূর্বের বিপরীতে পশ্চিম থাকবে। খবরদার এই কাজ করা যাবে না। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এটা করা যাবে না। তুমি চাইলে দক্ষিণ উপরে নিতে পারো, আমার আপত্তি নেই। তুমি আঁকার সময় দক্ষিণ উপরে উত্তর নিচে দিতে পারো, কোনো আপত্তি নেই। তারপরে পূর্ব এদিকে, পশ্চিম এদিকে দিতে পারো, কোনো আপত্তি নেই। কিন্তু মাথায় রাখবা পূর্বের বিপরীতে পশ্চিম আর উত্তরের বিপরীতে যেন দক্ষিণ থাকে। ওকে, এবার আসো ম্যাথে কি বলছে শুনি। একটা গাড়ি পশ্চিম দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলে। ওকে, ভালো কথা, এটা পশ্চিম দিক। এই পশ্চিম দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তাহলে এটা v1 10 মিটার পার সেকেন্ড বেগ। এটা v1 ভেক্টর 10 মিটার পার সেকেন্ড বেগ। এবার বলছে 2 সেকেন্ডে দিক পরিবর্তন করে একই মান একই রেখে এবার উত্তর দিকে চলে। তাহলে মান একই রেখে উত্তর দিক। বুঝছো আমার কথা? এই যে উত্তর দিক, এটা হচ্ছে v2 ভেক্টর। তাহলে v2 ভেক্টর কত? 10। বেগের পরিবর্তনের মান চাইছে, বেগের পরিবর্তনের মান, ডেল ভি ভেক্টরের মান চাইছে। বলো পারবো কিনা? হ্যাঁ, সহজ। ডেল ভি ভেক্টরের মান সবসময় আমরা পরিবর্তন বের করতে গিয়ে কি করি? পরিবর্তন ডেল ভি যখন আমরা বের করব, v2 মাইনাস v1 আমরা সবসময় শেষ থেকে আদি বিয়োগ দিই। তাহলে এটা v2 প্লাস মাইনাস v1। বুঝলা? তাহলে কি করতে হবে? v2 এর সাথে v1 এর বিপরীত ভেক্টর, এই যেটা v1 এর বিপরীত ভেক্টর v2 এর সাথে লব্ধি করতে হবে। ঠিক আছে? আমরা চাইলে ভেক্টর, সবগুলো ভেক্টরকে এই যে মূলবিন্দু এখানে আঁকতে পারি। তাহলে আসো নতুন করে যদি চিত্র আঁকি আর একটা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ওকে, তাহলে আসো কি হচ্ছে, v2 এর সাথে v1 এর বিপরীত ভেক্টর লব্ধি। তাহলে v2টাকে আগে আঁকি, v2টাকে এখানে আঁকলাম, কোনো আপত্তি আছে? বলো। এখানে আঁকলাম, সমস্যা কি? আঁকলাম। তুমি চাইলে যদি মনে করো না ভাই এখানে আঁকবো, আঁকো, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে v2 যার মান হচ্ছে 10। এটা v1 তার বিপরীত ভেক্টর, তো v1 এর বিপরীত ভেক্টর এটা v1 এর বিপরীত ভেক্টর অর্থাৎ মাইনাস v1। মাইনাস v1 10, শুধু দিক চেঞ্জ হয়ে যাবে। তো এটা ছিল পশ্চিম দিকে, চলে যাবে পূর্ব দিকে। তাহলে এটাকে এই যে পাদবিন্দু এখানে দিয়ে আঁকি। তাহলে এটা মাইনাস v1 ভেক্টর মান কত? 10। এইবার এই দুইটার লব্ধি হিসাব করতে হবে। তাহলে এই দুইটার লব্ধি, এই যে এদের নিয়ে সামান্তরিক আঁকলে লব্ধি হয়ে যাবে। এটা লব্ধি, এটাই আমাদের ডেল ভি ভেক্টরের মান। এখন এই ডেল ভি ভেক্টরের মান বের করতে হবে। বলো, করছো?
তোমরা এত ভালো পারতেছো কেমনি? বাহ, সুন্দর তো। তাহলে ডেল ভি ভেক্টরের মান এই যে এইভাবে মডুলাসও দিতে পারো, অথবা শুধু ডেল ভিও লিখতে পারো, তোমার খুশি। রুট ওভার এই দুইটার লব্ধি, মধ্যবর্তী কোণ দেখো 90 ডিগ্রি, এই যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, তাহলে 10√2 মিটার পার সেকেন্ড, 10√2 মিটার পার সেকেন্ড হয়ে গেল। 10√2 মিটার পার সেকেন্ড। কি ক্লিয়ার? ডান। তাহলে বেগের পরিবর্তনের মান এত। এবার এবার আমাদের আরেকটা জিনিস চাইছে, গড় ত্বরণ। এই ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার না? তাহলে গড় ত্বরণ, গড় ত্বরণ, গড় ত্বরণ এ বা এ বার, এটা ইকুয়াল টু ডেল ভি ভেক্টর, বেগের পরিবর্তন ভেক্টর, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই টাইম ডেল টি। তো বেগের পরিবর্তন কত? 10√2 ডিভাইডেড বাই টাইম ডেল টি, কয় সেকেন্ডের মধ্যে? 2। তাহলে অ্যান্সার হচ্ছে 5√2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে গড় ত্বরণের মান। এবার দিক চাইছে রে ভাই, এবার দিক চাইছে। তুমি বলো, এ তো ভেক্টর রাশি, তাই না? এটা কি ভেক্টর রাশি না? এর দিক যেদিকে হবে ডেল ভি এর দিক সেদিকে। মানে আমি তোমাকে বলতেছি ত্বরণ কোন দিকে হবে। আরে ভাই, ত্বরণ হবে বেগের পরিবর্তন যেদিকে সেদিকে, বেগের পরিবর্তন যেদিকে সেদিকে। এ ভেক্টর এটা ইকুয়াল টু ডেল ভি ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি, ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এর ডিরেকশন কোন দিকে হবে? এর ডিরেকশন হবে ডেল ভি ভেক্টর যেদিকে সেই দিকে। এই যে এর দিক আর এর দিক একই হবে। তো এইটা না ডেল ভি, ডেল ভি এর দিক কোন দিকে? পূর্ব দিকের সাথে। দেখো এমনি করা যায়, এটার মান 10, এটার মান 10, তাহলে লব্ধি যাবে একেবারে মাঝ বরাবর। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 45 ডিগ্রি। তাহলে শোনো, এবার কোণ বলতেছি ভালো করে শোনো, বলে দিবা পূর্ব উত্তর মাঝামাঝি, পূর্ব উত্তর ঠিক মাঝামাঝি, পূর্ব উত্তর মাঝামাঝি, ত্বরণের দিক হবে পূর্ব উত্তর মাঝামাঝি। অথবা বলতে পারো পূর্ব দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে উত্তর দিকে, অথবা এটা যদি 45 হয়, এটাও তো 45, উত্তর দিকের সাথে 45 ডিগ্রি কোণ করে পূর্ব দিকে। কোণের অ্যান্সারটা যে যেভাবে লিখবা, কোণের অ্যান্সারটা পাশের জন্য খাতার সাথে মিলাইতে হবে না, অথবা টিচারের যে অ্যান্সার স্ক্রিপ্ট তার সাথে মিলাইতে হবে না। কোণের ব্যাপারটা তুমি তোমার মতো করে বলবা, ঠিক আছে? তুমি তোমার মতো করে বলবা। তাহলে গড় ত্বরণের মান এত, আর দিক হবে পূর্ব, পূর্ব উত্তর 45 ডিগ্রি, দিক হবে পূর্ব উত্তর 45 ডিগ্রি। এই যে এটা, অর্থাৎ পূর্ব উত্তর 45 মানে কি? পূর্ব থেকে উত্তর দিকে 45, পূর্ব থেকে উত্তর দিকে 45, অথবা উত্তর পূর্ব 45ও লিখতে পারো, ঠিক আছে? দাদা কোণের বিষয়টা আরেকবার বললে দেখো, এর ডিরেকশন হবে ডেল ভি এর ডিরেকশন, আর এটাই হচ্ছে ডেল ভি। এখন তুমি বলো না, এটা তো স্বাভাবিক কমন সেন্স, এর মান কত? 10, এর মান কত? 10, তাহলে লব্ধি মাঝখান দিয়ে যাচ্ছে, তো সেটা সমদ্বিখণ্ডিত করবে না 90 ডিগ্রি, এটাই করছে। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে গেল এটা। তো এবার আসো ছোট ছোট এমসিকিউ টাইপ দুইটা কোশ্চেন করি। বলা হচ্ছে এ ভেক্টর এটা ইকুয়াল টু বি প্লাস সি, এবং এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে তাহলে বি ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? ম্যাথ না করে অ্যান্সার বলো, ম্যাথটা না করে অ্যান্সার বলো, এমসিকিউ কিন্তু এটা। আসো প্রথমে না করে অ্যান্সার বলবো, তাকাও আমার দিকে, তাকাও তাকাও। এই লাইনের অর্থ কি? এই লাইনটার অর্থ কি? এই লাইনটার অর্থ হচ্ছে বি এবং সি ভেক্টরের লব্ধি হবে এই। দেখো বি আর সি ভেক্টরের লব্ধি এই। এবার এর মানের বর্গ হবে বি এর মান ও সি এর মানের বর্গের যোগফল, মানে তো পিথাগোরাস, মানে তো পিথাগোরাস। লব্ধির মানের বর্গ হবে বি আর সি দুইটা ভেক্টরের মানের বর্গের যোগফল, মানে পিথাগোরাস। তার মানে বি আর সি পরস্পর কত কোণে আছে? 90 ডিগ্রি। তো ওটাই আমাদের বের করতে বলছে, বি ও সি এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। বুঝতে পারছো? ম্যাথ কিন্তু হয়ে গেছে। এবার ভাই একটু করে দেখাই দেন। হ্যাঁ আসো করে দেখাই। এ ভেক্টর এটা হচ্ছে বি এবং সি এর লব্ধি ভেক্টর, ওকে। তাহলে আমি যদি লব্ধির মান বের করি, এ স্কোয়ার, সূত্র কি হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab
সরি প্লাস 2bc এবং cos আলফা বি আর সি এর মধ্যবর্তী কোণ। বুঝলা, দুটো ভেক্টর এ আর বি, এটা সরি দুটো ভেক্টর বি আর সি এদের মধ্যবর্তী কোণ আলফা। তো লব্ধিটা হচ্ছে, এই যে লব্ধিটা হচ্ছে আর, যে আর হচ্ছে সি ভেক্টর, আর হচ্ছে এ ভেক্টর, এই লব্ধি হচ্ছে আর এ ভেক্টর। তাহলে এই যে আর স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2bc cos আলফা, সেটাই লিখলাম। এইবার আমাদের দেওয়া আছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, এই বি স্কোয়ার সি স্কোয়ারের জায়গায় বসে দিলাম এ স্কোয়ার, 2bc cos আলফা, এ স্কোয়ার কাটাকাটি, তাহলে 2bc cos আলফা ইকুয়াল টু 0। তাহলে ভাই cos আলফা ইকুয়াল টু 0, এই যে 2bc 0 ভাগ সামথিং 0, তাহলে cos আলফা 0, cos কত ডিগ্রির মান 0, cos 90 এর মান 0, cos 90 এর মান 0। তাহলে অতএব আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে এটা হচ্ছে অ্যান্সার, শেষ, ক্লিয়ার? ওকে, তাহলে এবার আর একটা করে দাও এই টাইপের। বলা হচ্ছে এ ভেক্টর সে বি ও সি এর লব্ধি এবং এর মান বি ও সি এর যোগফলের সমান হলে ভেক্টর দ্বয় বি ও সি এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত? এই বলো তো, এই লাইন আর এই লাইনের অর্থ কি সেম? এই লাইনটা আর এই লাইনটা এদের অর্থ কি সেম? বলো না। এই লাইনের অর্থ হচ্ছে বি এবং সি এর লব্ধি হচ্ছে এ, আর এই লাইনের অর্থ হচ্ছে লব্ধির মান এ হবে বি এ আর সি এর যোগফলের মান। তো বি আর সি এর মধ্যবর্তী কোণ কত? বুঝে বলতেছো না আন্দাজে বলতেছো? সবাই এরকম গণহারে অ্যান্সার দিলে বুঝে বলছো না না বুঝে বলছো বলো? আচ্ছা এবার শোনো দেখো, লব্ধির মান কখন তাদের যোগফলের সমান হয় বলো তো? ভেক্টর দ্বয়ের যোগফলের সমান হয় কখন? লব্ধির মান কখন? যখন সর্বোচ্চ মান বলে, এই তাই না? দুটো ভেক্টর পি আর কিউ, মনে আছে পড়ছিলাম, পি আর কিউ এদের সর্বোচ্চ মান আর ম্যাক্সিমাম হবে তাদের যোগফল। তাহলে আমি যখন দেখব দুটো ভেক্টরের যোগফলই তাদের লব্ধির মান, তাহলে এই লব্ধিটা সর্বোচ্চ লব্ধি, এই লব্ধিটা সর্বোচ্চ লব্ধি কি আমার কথা বুঝছো? এবার সর্বোচ্চ লব্ধি কখন হয়? সর্বোচ্চ লব্ধি কখন হয়? যখন ভেক্টর দ্বয় একই দিকে থাকে, একই দিকে ক্রিয়া করে, দ্যাট মিনস 0 ডিগ্রি। তো এটা বোঝা যাচ্ছে বি আর সি এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। এই বুঝছো? আরেকবার বলবো, বি আর সি এর লব্ধি হচ্ছে এ, আর এর মান হবে বি এর মান আর সি এর মানের যোগফল। আরে ভাই, বি এর মান আর সি এর মানের যোগফল যদি লব্ধি হয়, তাহলে তো মান ভেক্টরদের যোগফলের মান হচ্ছে লব্ধির মান, তো এটা তো লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স পি প্লাস কিউ। তো সর্বোচ্চ মান কখন হয়? যখন পি ভেক্টর আর কিউ ভেক্টর একই দিকে ক্রিয়া করে, ভেক্টর দিয়ে একই দিকে ক্রিয়া করে, একই দিকে ক্রিয়া করলে কোণ কত? কোণ 0 ডিগ্রি। তো বি আর সি এর মধ্যবর্তী কোণ চাইছে, কোণ তো 0 ডিগ্রি, আনসার ডান। এবার যদি আমরা করে বের করতে চাই, ওকে, তাহলে যেহেতু আমাদের বলা আছে এ হচ্ছে লব্ধি কার কার? বি আর সি এর লব্ধি। ওকে, চিত্র আঁকার সময় আমি অত কিছু জানি না, চিত্র এঁকে নিব আমার মতো করে। বি আর সি, ভাই অনেকে বলতে ভাই আপনি না জানেন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আর জানি না তো, আমি তো এই কারণে হিসাব নিকাশ করতেছি, তো এই কারণে আমি আমার ইচ্ছা মতো ধরে নিব এদের লব্ধি এ, এই যে লব্ধি এ মানে আর লব্ধি, তাহলে এ স্কোয়ার এটা ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc cos আলফা। ঠিক আছে, এ হবে বি প্লাস সি, এ হবে বি প্লাস সি। এবার বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2bc cos আলফা, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার কাটাকাটি, 2bc কাটাকাটি, ঠিক আছে, 2bc cos আলফা, এটা কাটাকাটি। তাহলে এবার cos আলফা ইকুয়াল টু থাকলো 1,
এবার cos 1 কখন? যখন 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তাহলে অতএব আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। তো এগুলো কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন, ঠিক আছে? ওকে, এবার আসো আরেকটা বেশ মজার জিনিস আজকে আমরা পড়ব। ভেক্টরের উপাংশ বিভাজন, ভেক্টরের উপাংশ বিভাজন। দেখো, আমরা ভেক্টরকে যোগ করছি, ঠিক আছে? এবার ভেক্টরের উপাংশ বিভাজন করব, অর্থাৎ একটা ভেক্টরকে ভেঙে আমরা দুটো উপাংশ বানাবো, ভেক্টরের উপাংশ বিভাজন করব। দেখো মজার ব্যাপারটা কি, যদি তোমার দুইটা সংখ্যা দিয়ে, ভালো করে শুনবা আমার কথাগুলো, 20 আর 30 দুটো সংখ্যা দিয়ে আমি বললাম সংখ্যা দুইটা যোগ করো, তুমি সংখ্যা দুইটার যোগফল পাবা, একটি যোগফল, একটি মাত্র যোগফল পাবা, একটি মাত্র যোগফল পাবা। আমি যতজনকেই বলি যে 20 এবং 30 যোগ করো, 20 এবং 30 যোগ করো, তো যতজনকেই আমি এই কথা বলি ভাই তারা যোগফল কত পাবে? 50 পাবে। এইবার আসো উল্টা কথাটা বলবো। এবার আমি কোন দুইটা সংখ্যা যোগ করে 50 পাইছি এটা আমি তোমাকে বললাম না, আমি 50 দিয়ে তোমাদের এবার বললাম না, 50কে দুটো টুকরো করো, দুটো অংশে ভাগ করো। তাহলে এবার সম্ভাবনা কতগুলা হবে? অসংখ্য জোড়া হবে। কেউ বলবে 1 যোগ 49, কেউ বলবে না ভাই 2 যোগ 48, ঠিক আছে? মানে আমি গেস করতে বলছি, বলো কোন দুইটা সংখ্যা যোগ করে 50 পাইছি, সেই 50কে ভেঙে সেই দুইটা সংখ্যা বানাও। এক একজন কিন্তু এক একটা গেস করবে, কেউ বলবে 20 যোগ 30, কেউ বলবে 25 যোগ 25, ঠিক আছে? পূর্ণ সংখ্যা দিয়ে হয়ে যাওয়ার পরে ভগ্নাংশ দিয়ে ভাঙবা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা হয়ে যাওয়ার পরে ভগ্নাংশ দিয়ে হবে। তো এরকম অসংখ্য অসংখ্য উপায় হবে, 10 যোগ 40 ডট ডট ডট, অসংখ্য জোড়া হবে, অসংখ্য জোড়া হবে, বুঝছো? তা আমি তোমারে একটা গভীর হিন্টস দিয়ে ফেলছি। কি হিন্টস জানো? দুটো ভেক্টরকে যোগ করে লব্ধি পাওয়া যায় একটা নির্দিষ্ট, কিন্তু যদি একটা ভেক্টরকে ভেঙে দুটো উপাংশ বানাইতে বলা হয় তাহলে সেই দুটো উপাংশ হয় অসংখ্য জোড়া, অসংখ্য জোড়া। তো সেইটাই আমি তোমার একটু প্রমাণ দেখাই আসলে সত্যি কিনা, যে ভাই আপনি সত্যি কথা বলতেছেন কিনা। দেখো দুটো ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এবার এই এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর, এদের দিয়ে আমি লব্ধি চাই। ভাই এদের দিয়ে লব্ধি হবে একটা, এদের দিয়ে লব্ধি হবে একটা, এই যে ডট ডট দিলাম, দিয়ে লব্ধি বানাচ্ছি। এদের দিয়ে এই যে লব্ধি, এই লব্ধি একটা, বলো লব্ধি কি তুমি অনেকগুলা পাবা? এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর বা এটা পি কিউ দি, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, পি আর কিউ এর লব্ধি আমি একটাই পাচ্ছি, এই যে লব্ধি একটা পাচ্ছি, ঠিক আছে? পি আর কিউ এর লব্ধি পাচ্ছি একটা। কিন্তু যদি এবার লব্ধি দিয়ে থাকা হয়, লব্ধি দেওয়া আছে, দিয়ে যদি বলা হয় দুটো ভেক্টর পি আর কিউ বের করো, তাহলে এবার অসংখ্য জোড়া কিভাবে হয়? এই যে এটাকে নিয়ে এবার ভেক্টর বানাইতে হবে। মজার ব্যাপার, একটা সামান্তরিক দেওয়া থাকলে, দেখো একটা সামান্তরিক দেওয়া থাকলে তুমি কর্ণ আঁকবা একটা, এই যে ওই দুই বাহুর ছেদবিন্দুগামী কর্ণ তো আর হাজার হবে না, কর্ণ হবে একটা। কিন্তু একটা কর্ণ দেওয়া থাকলে
যদি বলা হয় এটা সামান্তরিকের একটা কর্ণ, তুমি সামান্তরিকটা বানাও তো, তুমি অসংখ্য সামান্তরিক আঁকতে পারবা, দেখবা। দেখো দেখাই, এই একটা সামান্তরিক, এই যে দেখছো। আবার এই একই কর্ণ নিয়ে এই একটা সামান্তরিক, একটা সামান্তরিক। আবার এই একই কর্ণ নিয়ে, দেখো একই কর্ণ নিয়ে এই একটা সামান্তরিক। দেখছো কতগুলো সামান্তরিক। তাহলে আমরা এখানে একটু আঁকি, আসো। এই যে এটা দিয়ে সামান্তরিক আঁকবো, এটা দিয়ে সামান্তরিক আঁকবো, এটাকে কর্ণ ধরে সামান্তরিক আঁকবো। তো কিভাবে আঁকতেছি দেখো, এই একটা নিলাম বাহু, এই দেখো সামান্তরিক এঁকে ফেলছি। এই যে এটা একটা সামান্তরিক। এই যে সামান্তরিকটা আঁকলাম, এর কর্ণটা, কর্ণটা এটা না, লব্ধিটা হয়েছে না? তাহলে এটা যদি লব্ধি আর হয়, এটা যদি লব্ধি ভেক্টর আর হয়, তাহলে তার একটা উপাংশ একটা উপাংশ, এই একটা আর একটা, সবুজ একটা, সরি নীল একটা। এইবার আসো, দেখো আরো হয়, আরো বানানো যাবে। কেউ যদি মনে করে ভাই আমি এটা বানাবো, আমি সামান্তরিক বানাবো এটা, ওকে, কোনো আপত্তি নেই, তুমি সামান্তরিক এটা বানাও, কোনো আপত্তি নেই। এই যে সামান্তরিক এটা বানাও, বলো হয়েছে না সামান্তরিক? বলো একই কর্ণ, এটা দিয়ে দুটো সামান্তরিক হয়েছে না? এই একটা সামান্তরিক, এই একটা সামান্তরিক। অনেকে ভাই এটা তো আয়তক্ষেত্র, আরে আয়তক্ষেত্র তো এক ধরনের সামান্তরিক রে, আয়তক্ষেত্র তো এক ধরনের সামান্তরিক, ঠিক আছে। সামান্তরিক আরো বানানো যাবে, চাইলে আরো সামান্তরিক বানানো যাবে। এই দেখো এই আর একটা সামান্তরিক, এই যে খালি হাতে এঁকে ফেলছি, দেখো এই আর একটা সামান্তরিক হবে না? তাহলে তখন এইটা পি আর এইটা কিউ হবে। তাহলে এটা গোলাপি পি, গোলাপি কিউ, ঠিক আছে। এটা সবুজ পি, সবুজ কিউ, এটা নীল পি, নীল কিউ। কি বুঝছো? তাহলে অসংখ্য জোড়া পি আর কিউ বের করা যায়, অসংখ্য জোড়া। এখন কথা হচ্ছে, তাহলে প্রশ্ন জিজ্ঞেস করবে না যে ভাই আমি একটা ভেক্টরকে ভেঙে তো অসংখ্য উপাংশ পাইতে পারি, আমি কোন উপাংশটা বের করবো? এটা আপনি নির্দিষ্ট করে বলেন, কোন দুইটা উপাংশ আমি বের করবো, নির্দিষ্ট করে বলেন। তখন আমি তোমার নির্দিষ্ট করে কিভাবে বলবো জানো? আমি তোমাকে বলে দিব, দেখো আর এর সাথে 30 ডিগ্রি কোণে পি বের করো আর 50 ডিগ্রি কোণে কিউ বের করো, বুঝছো? এই যে নির্দিষ্ট করে কোণ বলে দিব। দেখো আমি যদি পি এর গুলাই দেখাই, এই যে পিটা, এটা 30 ডিগ্রি পি, আমি যদি 40 ডিগ্রি উপাংশ বলি এটা, আমি যদি 50 ডিগ্রি উপাংশ বলি এটা, তাহলে দেখো কোণের মানটা ভ্যারি করতেছে। ঠিক একইভাবে এ পাশেও তাই, এ পাশেও তাই, দেখো কোণের মানগুলা ভ্যারি করতেছে, এই যে কোণের মানগুলা ভ্যারি করতেছে। তাহলে কোণ বলে দিব। তাহলে আমাদের বলে দিতে হবে পি উপাংশ ভাঙো আলফা কোণে, কিউ উপাংশটা ভাঙো বিটা কোণে। কি ক্লিয়ার? তাহলে আমাদের দেওয়া থাকবে কি, দেওয়া থাকবে আর আর এবং আলফা ও বিটা কোণে উপাংশ বিভাজন করতে হবে। আলফা ও বিটা, আলফা আর বিটা দুইটা কোণ দেওয়া থাকবে, বলা থাকবে যে উপাংশ ভাঙো, কিভাবে ভাঙো, কত কোণে ভাঙো, 30 ডিগ্রিতে 40 ডিগ্রিতে ভাঙো, বলে দিতে হবে। না হলে তুমি তো অন্ধকারে হাতড়াবা। তোমারে যদি আমি একটা ভেক্টর বলে দিয়ে বলি নাও এই ভেক্টর, এইবার একে উপাংশ বিভাজন করে দুটো ভেক্টর নির্ণয় করো, ভাই তুমি তো বলবা যে ভাই দেখেন এটা যদি কর্ণ হয়, এটা যদি লব্ধি ভেক্টর হয়, একে আমি উপাংশ যখন বিভাজন করব সামান্তরিক আঁকবো, তা আমি তো হাজার 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 সামান্তরিক আঁকতে পারি, আমি কোন দুটো উপাংশ বের করবো আপনি একটু নির্দিষ্ট করে বলেন, না হলে আমি কোথায় কোথায় গিয়ে কোন বের, মানে কোন হিসাব নিকাশটা করব। তো তখন আমি তোমাকে কোন দুইটা বলে দিব যে আমি আলফা এবং বিটা কোণে উপাংশ চাচ্ছি, তুমি ভাই আমাকে আলফা এবং বিটা কোণে উপাংশটা বের করে দাও। তাহলে আমাদের আর দেওয়া থাকবে এবং আলফা ও বিটা কোণে উপাংশ ভাঙতে হবে, এটা বলা থাকবে, উপাংশ বিভাজন করতে হবে, এটা বলা থাকবে। তাহলে আমাদের আর দেওয়া থাকবে, আলফা বিটা দেওয়া থাকবে, আমাদের পি আর কিউ বের করতে হবে। তাহলে আমাদের পি কিউ বের করতে হবে, ধরো একটা পি বের করতে হবে, ধরো আলফা কোণে পি বের করতে হবে, আর বিটা কোণে উপাংশ ধরো কিউ বের করতে হবে। তাহলে এ পর্যন্ত আমরা যা পড়ছি তার উল্টা না? আগে দুটো ভেক্টর পি আর কিউ দেওয়া থাকতো, লব্ধি বের করতাম। তাহলে এবার লব্ধি দেওয়া থাকবে, দুটো জোড়া পি আর কিউ বের করতে হবে, দুটো উপাংশ পি আর কিউ বের করতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে চলো দেখি এবার হিসাব করি কিভাবে হিসাব করা যায়। তাহলে ভেক্টরের উপাংশ বিভাজন,
ভেক্টরের উপাংশ বিভাজন। ও তার আগে তোমাদের একটা সুন্দর সূত্র শিখাই। ভেক্টরের উপাংশ বিভাজনে যাওয়ার আগে তোমাদের একটা সুন্দর সূত্র শিখাই। এটা তোমরা ম্যাথে পড়বা, ম্যাথে তোমাদের ম্যাথের অভি ভাইয়া রাকিব ভাইয়া পড়াবে। তা আমি একটা সুন্দর সূত্র শিখাই দিই, সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্রটা কেমন? এই যে একটা ত্রিভুজ, দেখো মজার সূত্র। এটা এ, এটা বি, এটা সি। এ কোণের এটা এ কোণ, তার বিপরীত বাহু ছোট হাতের এ। বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি। সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি। এ বি সি তিনটা কোণ। এবার ত্রিভুজের সাইন সূত্র হচ্ছে, দেখো খুব মজার জিনিস, বাহু এ ডিভাইডেড বাই এ বাহুর বিপরীত কোণ। এ বাহুর বিপরীত কোণ, এ বাহু তার বিপরীত কোণ কোনটা? এ, তার সাইন এ, এই অনুপাত সমান থাকবে। তাহলে বলো তো বি বাহু কি হবে? বি বাহুর বিপরীত কোণ বি, তাহলে তার সাইনের অনুপাত সাইন বি। সি বাহু এটা ডিভাইডেড বাই তার বিপরীত কোণ এটা, তাহলে সাইন সি। এই অনুপাতটা সমান থাকবে। যে ভাই এটা তো জানতাম না, এটা তো কই পাইলেন আপনি? এটা তোমরা ম্যাথে জানবা, এটা ম্যাথের ত্রিকোণমিতির চ্যাপ্টার থেকে আমরা একটু ধার করে নিয়ে আসলাম, আমাদের লাগবে তাই। ঠিক আছে, ম্যাথের ত্রিকোণমিতির বই থেকে আমরা একটু ধার করে নিয়ে আসলাম, আমাদের এখন লাগবে। তো এটা তোমরা ম্যাথে প্রমাণ করবা। এটাকে বলা হয় ত্রিভুজের সাইন সূত্র। তো আমাদের এই ভেক্টরের উপাংশ বিভাজন করতে গেলে এটা লাগবে, তো এটা একটু আমরা রেডি করে রাখলাম। ঠিক আছে, সহজ হিসাব, বাহু বাই বিপরীত কোণের সাইন অনুপাত ধ্রুব। এখন দেখো, এইটা হচ্ছে একটা ভেক্টর আর, একে আমরা দুটো উপাংশে ভাঙবো। তাহলে আমাদের গিভেন হচ্ছে আর, গিভেন হচ্ছে আলফা, গিভেন হচ্ছে বিটা। এটা গিভেন। আলফা বিটা দুইটা উপাংশে ভাঙতে বলছে। তাহলে আলফা কোণ বিটা কোণ দিয়ে দুটো উপাংশে আমরা আগে ভেঙে সামান্তরিক বানাই। তাহলে এটাকে নিয়ে একটা সামান্তরিক আঁকি আগে। এই যে সামান্তরিক, এই যে সামান্তরিক। দেখো সামান্তরিক হয়েছে কিনা। এটা হচ্ছে সামান্তরিক। এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আর কে উপাংশে বিভাজিত করব। এই কোণটা আলফা, এই কোণটা বিটা, এই কোণটা বিটা, আলফা বিটা। কি বুঝছো? একটু সামান্তরিকের নাম দিয়ে দিই, ধরো এ বি সি। এবার সবাই একটু বোর্ডে থাকো। এই কোণটা যদি বিটা হয়, অবভিয়াসলি এই কোণটাও বিটা। এই না, সরি, এই কোণটা যদি বিটা হয়, এই কোণটাও বিটা, তাই না? সমান্তরাল বাহু ছেদক একান্তর কোণ। তাহলে এটা বিটা হইলে এটা বিটা হইলে এটা বিটা, এটা আলফা হইলে এটা আলফা। বুঝছো? এইবার একটা ত্রিভুজের দিকে তাকাও, তাকাও। এই দেখো একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ দেখছো? এই ত্রিভুজটা ভালো করে লক্ষ্য করো। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই কোণটা কত? এই কোণটা আলফা, এই কোণটা বিটা। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। 180 মানে পাই মাইনাস আলফা প্লাস বিটা না? এই কোণটা, এই বুঝছো? ক্লিয়ার? এই কোণটা পাই 180 মাইনাস আলফা প্লাস বিটা। এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর কিউ যদি হয়, তাহলে তো ভাই আমরা এটাও বলতে পারি এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টরও হবে কিউ। বলতে পারি কিনা? ওকে, ডান। এখন আসো, ত্রিভুজ ও বি এ, এটাতে সাইন সূত্র খাটিয়ে পাই। ত্রিভুজের সাইন সূত্র খাটিয়ে আমরা পাই, ত্রিভুজের সাইন সূত্র খাটিয়ে পাই। সাইন সূত্র খাটাবো, আসো।
ও এ বাহু ডিভাইডেড বাই, ভালো করে বুঝবা এবার, ও এ বাহু, ও এ বাহুর বিপরীত কোণ, দেখছো ও এ বাহুর উল্টা কোণটা সাইন বিটা। এ বি বাহু, এ বি বাহু ডিভাইডেড বাই এ বি বাহুর বিপরীত কোণ আলফা সাইন আলফা। ওকে ডান। এবার ও বি বাহু ডিভাইডেড বাই ও বি বাহু এর বিপরীত কোণ পাই সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। এই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি, ক্লিয়ার? ওকে। এইবার দেখো ও এ বাহুর দৈর্ঘ্য, ও এ বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর কে পি, তাহলে ও এর পরিবর্তে পি ডিভাইডেড বাই সাইন বিটা। এ বি কিউ ডিভাইডেড বাই সাইন আলফা, আর ও বি আর ডিভাইডেড বাই সাইন পাই মানে 180, তাকাও পাই মানে 180 মাইনাস আলফা প্লাস বিটা। এই কোয়াড্রেন্টে সাইন আর কোসেক প্লাস 180 মাইনাস আলফা প্লাস বিটা, এই কোয়াড্রেন্টে সাইন আর কোসেক প্লাস, তাহলে সাইনই থাকবে। এবার পাই 180, পাই মানে 180 90-র জোড় গুণিতক, তাহলে চেঞ্জ হবে না, ঠিক আছে? প্লাস হবে, সাইন প্লাস হবে, আর পাই মানে 180 সাইনই থাকবে। বুঝছো আমার কথা? 180 মাইনাস আলফা প্লাস বিটা, এই কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক প্লাস, তাহলে এটা প্লাস, আর পাই মানে 180 90-র জোড় গুণিতক, তাহলে সাইনই থাকবে, চেঞ্জ হয়ে কস হবে না। শেষ হয়ে গেছে। এবার আমাদের কি দরকার? আমাদের দেওয়া ছিল আর আলফা বিটা গিভেন, আর গিভেন আলফা বিটা গিভেন, পি আর কিউ বের করতে হবে। তাহলে একবার প্রথম আর তৃতীয়, একবার প্রথম ও তৃতীয় অনুপাত দুইটা নিয়ে দেখো, আমরা লিখবো না, আমরা বড় হয়েছি না, আমরা এখন ইন্টারে পড়ি। এইটা আর এইটা নিয়ে বলো পি ইকুয়াল টু কত, এই সাইন বিটাকে এই আর এর এখানে পাঠিয়ে দাও। তাহলে অতএব পি ইকুয়াল টু হবে সাইন বিটা আর এর ওখানে চলে যাবে, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা হয়ে গেল। এই যে পি, এটা হচ্ছে পি। কি ক্লিয়ার? ওকে। এবার দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে আমাদের এখন কিউ বের করতে হবে। কিউ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। বুঝতে পেরেছ? ক্লিয়ার? একদম ক্লিয়ার? ওকে। অনেকে বলতে পারে ভাই আমি এই দুইটা নিয়েও তো করতে পারতাম। দেখেন পি ইকুয়াল টু কিউ সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা, এটাও তো লিখতে পারতাম। এটা লিখলে আপনার সমস্যা কোথায় বলো তো? সমস্যা আছে কিনা বলো? সমস্যা আছে নাকি নাই? কই বলো, কি সমস্যা আছে? সমস্যা আছে। পি আর কিউই তো আমি বের করবো রে ভাই, আমার তো পি আর কিউ দুটোই অজানা, এটা দিয়ে পি আর কিউ দুটোই অজানা। এই সমীকরণ দিয়ে মান বের হবে? তাহলে আমার আর জানা, আলফা বিটা জানা, তাহলে এটা জানা, কিউ অজানা, তাহলে জানার মাধ্যমে কিউ অজানা বের করব। এটা আমার গিভেন জানা, তার মাধ্যমে পি বের করব। এটাই বুঝতে পারছো? এবার আসো, অনেকে সূত্র ভাই মনে রাখা কঠিন, সূত্র মনে থাকে না। আসো সূত্র মনে রাখার সিস্টেম শিখাই দিই। পি লিখে দিব একটা দাগ, উপাংশ বিভাজন যখন করব কিউ লিখে দিব একটা দাগ। এবার শোনো নিয়ম কি। যে দুটো কোণে উপাংশ বিভাজন করতে বলবে, আলফা এবং বিটা কোণে উপাংশ বিভাজন করতে বলবে, আলফা এবং বিটা কোণে উপাংশ বিভাজন করতে বলবে, যে দুটো কোণে উপাংশ বিভাজন করতে বলবে, যে দুটো কোণে উপাংশ বিভাজন করতে বলবে, সেই দুটো কোণের যোগফল বসাই দিব নিচে সাইন আলফা প্লাস বিটা। যে দুটো কোণে উপাংশ বিভাজন করতে বলবে, সেই দুটো কোণের যোগফল বসাই দিব নিচে সাইন আলফা প্লাস বিটা। বুঝছো? ক্লিয়ার? এইবার যাকে উপাংশ বিভাজন করতে বলবে, কাকে? আর কে? আর বসাই দিব উপরে, তারপরে এস আই এন ও লিখে ফেলবো। তাহলে এইটুকু সেম, পি আর কিউ এর জন্য এইটুকু সেম। নিচে সাইন আলফা প্লাস বিটা, নিচে সাইন আলফা প্লাস বিটা, আর আর সাইন সেম এইটুকু। এবার মজার ব্যাপারটা কি, যেটা বের করবা অন্যটার কোণ বসাই দিবা। তুমি বের করতে চাও কি? পি, তাহলে কিউ এর সাথে কোণ কত? কিউ এর সাথে লব্ধির কোণ কত বা ভেক্টরের কোণ কত? বিটা,
পি বের করতে গিয়ে বিটা বসাই দিবা, অন্যটার কোণ। পি বের করতে গিয়ে অন্য কোণ, পি বের করতে গিয়ে অন্যটার কোণ, কিউ এর সাথে কোণ বিটা, আর কিউ বের করতে গিয়ে অন্যটার কোণ আলফা বসাই দিবা। দেখো তো হয়েছে কিনা, দেখো হয়েছে কিনা, বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার? এবার আসো দেখি তোমাকে একটা ম্যাথ করতে দিই, তুমি কেমন পারো। তোমাকে একটা ম্যাথ করতে দিই, দেখি তুমি কেমন পারো। 7 নম্বর, একটা সামান্তরিক, ঠিক আছে, 9-10 ম্যাথ তুমি করবা এবার। সামান্তরিকের এই কর্ণটা দেওয়া আছে 50 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি। এই সামান্তরিকের ধরো এটা এ বি সি ডি, তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য বের করো। সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করো, দেখি কেমন পারো। দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে কেবল আমি ভেক্টরের উপাংশ বিভাজন এটা পড়ানোর আগে যদি তোমার এই ম্যাথটা দিতাম তাহলে তুমি মাথা চুলকাইতা, কিন্তু এখন দেখো দুনিয়ার সবচেয়ে সহজ ম্যাথ হচ্ছে এটা, সহজ ম্যাথ। একজন লিখছো চুটকি দেন ভাইয়া, চুটকি আবার কিভাবে দেয়? চুটকি দেন, ও লিখছে ছুটি দেন রে, লিখছে চুটকি, CHKTI, চুটকি দেন ভাইয়া। এরকম মুরাদ টাকলা হলে হবে? বলো, এরকম মুরাদ টাকলা হলে হবে? মুরাদ টাকলা বুঝো? মুরাদ টাকলা হচ্ছে একটা সময় অনলাইনে একটা পেজ ছিল, এখনো মনে হয় আছে, যারা বাংলিশে লেখে। তো তখন আর কি ওই যে কমেন্টে অনেকে তর্ক করত, তো তখন একজন লিখছে যুক্তি দিয়ে কথা বল, ঠিক আছে? তো মুরদ থাকলে যুক্তি দিয়ে কথা বল, তো মুরদ থাকলে হয়ে গেছে মুরাদ তাকলা, যুক্তি দিয়ে কথা বল। তো এরকম মুরাদ তাকলা হয়ে যাওয়া যাবে না। চুটকি দেন আবার কি? হ্যাঁ ভাইয়া চুটকি দেন। ছুটি চাওয়া যাবে না, ছুটি যখন দিব তখন। অফলাইনে কি সিট ফাঁকা আছে? আছে রে ভাই, আছে, আসো ভর্তি হও, আসো। বলো পারবা কিনা, পারবো। সামান্তরিকের এই যে দুটা সন্নিহিত বাহু, এই দুটা বের করলেই হবে। এবি এর বাহুর দৈর্ঘ্য আর ডিসি এর বাহুর দৈর্ঘ্য সেম, এডি এর বাহুর দৈর্ঘ্য বিসি এর বাহুর দৈর্ঘ্য সেম। তো আমরা দেখো তো এইটাকে বলতে পারি আর, মনে মনে বলতে পারি এটা আর কর্ণ, এটা আলফা, এটা বিটা বলতে পারি। দিয়ে এবার সূত্র খাটাবো। দেখো সূত্র এবার ভুলে যাও, আমরা ম্যাথ করবো সূত্র ছাড়া, মানে আমরা ডিরেক্ট লিখে ফেলবো। পি কিউ লিখে দিব একটা দাগ, এই যে পি কিউ লিখে, এই পি মানে এটা পি, এটা কিউ। তো পি মানে কি? এবি এর দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য যা ডিসি এর দৈর্ঘ্য তাই এবি বা ডিসি এর দৈর্ঘ্য হচ্ছে পি। আর এডি আর বিসি এর দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা হচ্ছে কিউ। তাহলে লিখবো, লিখে নিচে দুটো কোণের যোগফল। কোন দুইটা কোণ? এই যে দুইটা কোণ আলফা বিটা। তাহলে সাইন 30 প্লাস 40 ডিগ্রি, 30 ডিগ্রি 40 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি 40 ডিগ্রি। আর 50 সেন্টিমিটার লিখলাম, সেন্টিমিটারে আসবে 50, ওটাকে কনভার্ট করার দরকার নেই। এরপরে কি লিখবো? সাইন, সূত্র কত সহজ জিনিস, যখন পি বের করবো তখন অন্যটার কোণ 40 ডিগ্রি, আর যখন কিউ বের করবো তখন অন্যটার কোণ 30 ডিগ্রি। হয়ে গেল, শেষ। তাহলে এবার আসো মান বের করি। 50 সাইন 40, নিচে সাইন 30 প্লাস 40, 34.202 এত সেন্টিমিটার। তারপরে 50 সাইন 30, নিচে সাইন 30 যোগ 40, তাহলে 26.604 এত সেন্টিমিটার। ডান। এই যে বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত বের করে ফেলছি।
হয়ে গেল। ওকে, বোঝা গেছে? এবার আসো লম্বাংশ। লম্বাংশ বিভাজন। লম্বাংশ বিভাজন কি? লম্বাংশ বিভাজন, লম্বাংশকে ভাঙলে কি পাওয়া যায়? লম্ব উপাংশ। লম্বাংশ মানে লম্ব যোগ উপাংশ। কোনো একটা ভেক্টরকে ভেঙে আমরা দুইটা উপাংশ যদি পাই, সেই দুটো উপাংশ যদি পরস্পরের লম্ব হয়, দুটো উপাংশ, কোনো ভেক্টরকে ভেঙে দুটো উপাংশ তারা যদি পরস্পরের লম্ব হয়, ভেক্টরকে ভেঙে এমন দুটি উপাংশ নির্ণয় করা হলো, এমন দুটি উপাংশ করা হলো যারা পরস্পরের লম্ব, যারা পরস্পর লম্ব, যারা পরস্পর লম্ব তাদেরকে বলা হচ্ছে লম্ব উপাংশ। লম্ব উপাংশ, এই ভেক্টরের লম্ব উপাংশ বা সহজ কথা লম্বাংশ। বুঝছো? তো দেখো একটু চিত্র এঁকে দেখাই। কোন একটা ভেক্টর আর, হ্যাঁ এই যে আর, বা এরে আমরা দুটো উপাংশে ভাঙবো। বুঝছো? এরে আমরা দুটো উপাংশে ভাঙবো যেন সেই দুটো উপাংশ পরস্পরের লম্ব হয়, দুটো উপাংশ পরস্পরের লম্ব হয়। তাহলে দেখো দুটো উপাংশ পরস্পরের লম্ব হবে, তাহলে এই একটা উপাংশ, এই যে এই একটা উপাংশ, এইটুকু, তো এইটুকু হচ্ছে পি, এটুকু হচ্ছে পি, আর এই একটা উপাংশ, এই একটা উপাংশ, এই উপাংশটা এটা হচ্ছে কিউ। পি আর কিউ এরা পরস্পরের লম্ব উপাংশ। পি এবং কিউ এরা পরস্পরের লম্ব উপাংশ, কারণ এরা পরস্পরের উপর লম্ব আছে। আচ্ছা বলো তাহলে এরা পরস্পরের উপর যদি লম্ব হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? আচ্ছা, এখন আমি তোমাকে বললাম নাও আর কে উপাংশে বিভাজন করো একটা আলফা, তাহলে এটা যদি আলফা হয় তাহলে এই কোণটা কত? এই কোণটা 90 মাইনাস আলফা না? যেহেতু পি আর কিউ লম্ব উপাংশ, তো পি আর কিউ যদি লম্ব উপাংশ হয়, পি আর কিউ যদি লম্ব উপাংশ হয়, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো আর এর সাথে যদি পি এর কোণ আলফা হয় তাহলে আর এর সাথে কিউ এর কোণ কত? 90 মাইনাস আলফা। বুঝছো? তো এবার আসো এই লম্ব দুইটা উপাংশ বের করব। তো উপাংশ বের করার নিয়ম আগের মতো, আমরা পি যদি বের করতে চাই, পি দিলাম একটা দাগ, উপরে আর সাইন, নিচে সাইন, দুটো কোণের যোগফল, যোগফল করো তো 90 মাইনাস আলফা প্লাস আলফা মানে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 মাইনাস আলফা প্লাস আলফা মানে 90 ডিগ্রি। এবার যখন আমি পি বের করব, যখন পি বের করব তখন অন্য কোণটা সাইন 90 মাইনাস আলফা। ঠিক আছে, এবার আসুন নিচে আলফা আলফা কাটাকাটি, সাইন 90, সাইন 91, নিচে 1 আর সাইন 90 মাইনাস আলফা, তো সাইন 90 মাইনাস আলফা এই কোয়াড্রেন্টে, তো সাইন 90, সাইন এটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি হচ্ছে চেঞ্জ হবে, আর প্রথম কোয়াড্রেন্টে সবে পজিটিভ, তাহলে 90 চেঞ্জ হয়ে কজ আলফা। তাহলে অতএব পি ইকুয়াল টু আর কজ আলফা। বুঝছো? এবার আসো কিউ, কিউ যদি বের করি তাহলে দিলাম দাগ, সাইন নিচে দুটো কোণের যোগফল 90 মাইনাস আলফা প্লাস আলফা 90, উপরে আর সাইন, কি বের করব? এবার কিউ বের করব, কিউ বের করব, তাহলে অন্যটার কোণ কত? আলফা, আলফা সাইন 91, তাহলে অতএব কিউ ইকুয়াল টু হবে আর সাইন আলফা। এই যে দুটো লম্ব উপাংশ বের করে ফেললাম, দুটো লম্ব উপাংশ বের হয়ে গেছে। কি বুঝছো? দুটো লম্ব উপাংশের হিসাব নিকাশ হয়ে গেছে। ক্লিয়ার? এইবার তোমার একটা শর্টকাট শিখাই। শর্টকাট, শর্টকাট হচ্ছে কি আমাদের দ্রুত অ্যান্সার করতে হবে, অনেক সময় খুবই দ্রুত অ্যান্সার করতে হবে। তাহলে শর্টকাট হচ্ছে ধরো এটা আর, ঠিক আছে, এটা আর, এখন এই আর কে দুটো উপাংশ ভাঙবো, আর কে দুটো লম্ব উপাংশ ভাঙবো। এই যে এইটা একটা লম্ব উপাংশ, এইটা একটা লম্ব উপাংশ, আর এইটা একটা লম্ব উপাংশ, এইটা একটা লম্ব উপাংশ। এই যে আর কে ভেঙে দুটো লম্ব উপাংশ, এটা পি আর এটা কিউ। এইদিকে তাকাও, এবার বোর্ডে তাকাও, সবাই বোর্ডে তাকাও। এই কোণটা কত? এই কোণটা থেটা, ধরো থেটা, এবার থেটা ধরলাম।
তাহলে এবার শর্টকাট কি? শর্টকাট হচ্ছে এই কোণটা কার সাথে? পি এর সাথে। তাহলে লম্ব উপাংশের জন্য পি ইকুয়াল টু যার সাথে কোণ তার কজ, যার সাথে কোণ তার কজ, যার সাথে কোণ তার কজ। বলো আমার সাথে 2-3 বার বলো। যার সাথে কোণ তার কজ, যার সাথে কোণ তার কজ, যার সাথে কোণ নেই সেটা সাইন। তাহলে আর ইকুয়াল টু এই কোণটা থেটা, তাহলে আর আর পি ইকুয়াল টু আর কস থেটা। ঠিক আছে? আর কিউ ইকুয়াল টু কি হবে? কিউ এর সাথে তো কোণ নাই, তাহলে যার সাথে কোণ নাই সেটা হবে আর সাইন থেটা। এই যে একবারে হয়ে গেল। দেখো এটাই কিন্তু আমরা করছিলাম, দেখো দেখো এটাই করছিলাম। এই আলফা কোণটা কার সাথে? পি এর সাথে। তো পি ইকুয়াল টু কি হয়েছিল? আর কজ আলফা। আর কিউ এর সাথে আলফা কোণ না। অনেকে বলতে ভাই তাহলে কিউ এর সাথে কত? 90 মাইনাস আলফা। কিন্তু আলফা কার সাথে? পি এর সাথে। তাহলে ধরো এটা মুছে দিলাম, তাহলে কিউ এর সাথে আলফা না। তাহলে এটা যদি আর হয় কিউ কত হবে? কিউ হবে সাইন আলফা, কিউ হবে আর সাইন আলফা, পি হবে আর কজ আলফা। তাহলে মাথায় রাখবা কিভাবে? শর্টকাট মাথায় রাখবা কিভাবে? যার সাথে কোণ তার কজ, আর যার সাথে কোণ নেই সেটা সাইন, যার সাথে কোণ নেই সেটা সাইন। তাহলে যার সাথে কোণ তার কজ, যার সাথে কোণ নেই সেটা হবে সাইন। তাহলে এবার বলো তো দেখি তোমাদের কেমন বুদ্ধি, তোমরা বুদ্ধির দেখি জাহাজ নাকি নৌকা, এবার বুঝি। এটা আর, ঠিক আছে, এটা আর। তাহলে এবার আমাকে মান বের করে দাও। এই কোণটা 60 ডিগ্রি নাও, এটা আর। তাহলে বলো এবার কোণটা কি হবে? কোণ উপাংশটুকু কতটুকু হবে? এইটুকুর দৈর্ঘ্য কত হবে আর এইটুকুর দৈর্ঘ্য, লম্ব উপাংশ, লম্ব উপাংশ কত হবে এটা বলো, বলো। এটা আর এটা আলফা, মানে এটা থেটা আর কি, থেটা, ঠিক আছে, কোণ থেটা। তাহলে এইটুকু হবে আর কস 60 ডিগ্রি বা আর কস থেটা, ঠিক আছে। আর এইটুকু হবে, এইটুকু হবে আর সাইন 60 ডিগ্রি বা আর সাইন থেটা। বোঝা গেছে? যার সাথে কোণ তার কস, যার সাথে কোণ নাই তার সাইন। এইবার কিছু অতি বুদ্ধিমান, কিছু অতি বুদ্ধিমান, এই যে একজন লিখছে 40, এই তো দেখছো অতি বুদ্ধিমান পেয়ে গেছে। কেউ কেউ লিখবে, কেউ কেউ লিখবে এটা হচ্ছে আর সাইন 40, ওদেরকে ধরে আসার দিতে হবে। কি দিতে হবে? আসার দিতে হবে। ভুল লিখছে তাই, ভুল মানে মারাত্মক ভুল। এই তুমি দেখো এই কোণটা থেটা না, তাহলে পি ইকুয়াল টু আর কস থেটা, থেটা লিখছি থেটা, আর এই কিউ ইকুয়াল টু ওই আর এরই সাইন থেটাই, থেটাই 90 মাইনাস থেটা লিখছি নাকি এখানে? সূত্রে কি 90 মাইনাস থেটা লিখছি? সূত্রে কি থেটা? তাহলে ভুল করা যাবে না। এই কোণটা কত? 60, তাহলে আর কস 60, এটা হবে আর সাইন 60, এটা আর এর কস 60, এটা হবে আর এর সাইন 60। কেউ যদি লিখো না ভাই এই কোণটা তো 30, তাহলে এইটা তো আর সাইন 30 হবে, এইটা লিখলেই কিন্তু মাইর দিব ধরে, এটা লিখলেই মার দিব, বুঝছো? এটা লিখলেই মার দিব। এদিকে তাকাও এবার, দেখো ভালো করে বুঝো, এটা নিয়ে অনেক প্যারা খাও তোমরা, ঠিক আছে। আর ধরো 10 নিউটন, আমি বললাম না আর কে দুইটা উপাংশে ভাঙো, আর কে দুটো উপাংশে ভাঙো, দুটো লম্ব উপাংশে ভাঙো, এই কোণটা 30 ডিগ্রি। এবার শোনো, বলো কি হবে বলো। এই যে এইটুকু কত হবে বলো, এইটুকু কত হবে বলো, সবাই কমেন্ট করো, এইটুকু কত হবে? এই আর কস 40 কোত্থেকে লেখে? এই 40 ডিগ্রি তুমি কই পাচ্ছ? কান ধরো, ধরো ধরো তাড়াতাড়ি কান ধরো, বলো সরি ভুল হয়ে গেছে, বলো। লিখছি 30 ডিগ্রি, 40 কোথায় পাইলো? হ্যাঁ গুড, এই যে আর একটা পাইছি, আর একটা পাইছি 60 ডিগ্রি। এই কোথায় পেলে তুমি 60 ডিগ্রি? এখানে 60 ডিগ্রি লিখছি আমি, কত এটা? 30, ধরো কান ধরো, বলো সরি ভুল হয়ে গেছে। এবার তাকাও, এবার তাকাও, এটা 10 নিউটন, এটা 30 ডিগ্রি, তাহলে এটা হবে 10 cos 30, ঠিক আছে, 10 cos 30, cos 30 মানে √3/2, cos 30 মানে কত? √3/2, তাহলে এটা 5 √3/2, তাহলে 5√3 নিউটন। ওকে, এইবার যদি এই উপাংশটা বের করি এইটুকু, তাহলে কি হবে? তাহলে হবে 10, এটা কোণ তার সাথে কজ, যার সাথে কোণ নেই তার সাথে সাইন, তাহলে 10 sin 30 হবে, 10 sin 30,
নট 60 রে ভাই, 60 তো 90 বিয়োগ দিয়ে, ঠিক আছে, 60 না, যে কোণ দেওয়া থাকবে সেই কোণেরই কজ, সেই কোণেরই সাইন, সেই কোণেরই কজ, সেই কোণেরই সাইন। সাইন 30 কত? সাইন 30 হাফ, তাহলে হাফ এটা হচ্ছে 5 নিউটন। ওকে, এইবার শোনো, কেউ যদি বলো যে ভাই দেখেন আমি যদি এইভাবে করি, এটা কত আর, মান কত? 10 নিউটন। ওকে, আপনার এই কোণটা দেওয়া ছিল কত? এই কোণটা দেওয়া ছিল কত? আমি বললাম 30। তো ভাই ওই কোণটা যদি 30 হয় তো এই কোণটা তো 60। অবশ্যই আমি একমত, আমি অবশ্যই একমত। তাহলে ভাই আমি এই কোণ নিয়ে হিসাব করব। করো তুমি, এই কোণ নিয়ে যদি হিসাব করো তাহলে এই কোণ নিয়েই করবা, এর মধ্যে আবার অন্য কোনো কোণ ঢুকাবা না, এই কোণ নিয়ে হিসাব করবা। তাহলে এটা কত? 10, এটা 60। তাহলে যার সাথে কোণ থাকবে তার দিকে হবে কজ উপাংশ, তাহলে এইটা হবে কজ উপাংশ। তাহলে আর কজ মানে 10 কজ 60 হবে, ওই 60 ওই কোণ নিয়েই হবে। তাহলে 10 কজ 60, আর এদিকের যে উপাংশটা হবে সেটা হবে, তুমি তো এই কোণ নিয়ে হিসাব করবা, তাহলে এই কোণের কজ এটা, এই কোণের সাইন এটা, তাহলে 10 সাইন 60। বুঝছো? তো ভাই একই উত্তর আসবে? আসো করে দেখি, আসো না করে দেখি একই উত্তর আসে কিনা, করে দেখি। সাইন 60 মানে √3/2, সাইন 60 মানে √3/2, তাহলে 10 √3/2 হয়েছে 5 √3 নিউটন। কস 60 মানে হাফ, তাহলে 10 হাফ কত? 5 নিউটন। এইবার তুমি মিলাই দেখো, দেখো তো 5 5 আছে কিনা, দেখো 5 √3 5 √3 আছে কি না, বুঝতে পেরেছ? এই তাহলে মাথায় রাখবা, যে কোণ নিয়ে করবা সেই কোণেরই যার সাথে কোণ থাকবে সেই দিকে কস, যার সাথে কোণ থাকবে না ওইদিকে সাইন। কিন্তু যে ভুলটা তোমরা করো, একেবারে পাগলের মতো ভুল করো, একেবারে পাগলের মতো ভুল, মানে এই ভুল যে করবে, ঠিক আছে, সে কিন্তু মানে চরম পাগল। এটা 30 ডিগ্রি দেওয়া আছে, লিখবে 10 কস 30। ওকে, আর এখানে লিখবে 10, এটা যদি 30 হয় তাহলে তো এটা 60, তাহলে সাইন 60। এই যে এটা লিখবে, এইটা লিখলে সে কি হবে? সে হবে বলদ। তো বলদ হওয়া যাবে না, বুদ্ধিমান হইতে হবে। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত। তো সবাই যতটুকু পড়ালাম এটুকু রিভিশন দিও। কি করবা? প্রত্যেকদিন ক্লাসে আসার আগে, ঠিক আছে, প্রত্যেকদিন ক্লাসে আসার আগে আগের পড়া, আগের 3-4 দিনের পড়া একবার দেখে আসবা, একটা খাতা উল্টাবা, খাতা উল্টে লিখে যাবে। ওকে, টাটা, বাই।